গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। গ্রামে ঢোকার পথের চারমাথার মোড়ের বটগাছের তলায় বাঁধানো জায়গাটায় বসে গল্প গুজব চলছিল। হরিনারায়ণ ঘোষাল, তারাপদ দত্ত, রাখহরি সামন্ত প্রভৃতি লোকেরা খাওয়া দাওয়ার পর রোদে বসে গল্প করে গ্রামের মুরব্বীরা। ওদিকে বিশালাক্ষী মন্দিরের সামনের চাতালটায় গ্রামের মেয়ে বউরা কার বাড়ি কি রান্না হলো, ঘোষবাড়ির ছোট বউ সকালে জল আনতে যাওয়ার সময় মাথায় ঘোমটা দিয়েছিল কিনা, মুখুজ্জেদের নতুন বাছুর এঁড়ে হলো না বকনা, এইসব অতি গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর আলোচনা করে। গ্রামটার নাম ছাতিমপোতা। গ্রামে ঢোকার মুখেই 150 বছরের পুরনো এক ছাতিম গাছ দাঁড়িয়ে আছে। গ্রামের লোকেরা মনে করে এই গাছ থেকেই গ্রামের নাম হয়েছে ছাতিমপোতা। মানুষজনেরা এখানে কেজো, শহুরে জীবনযাত্রায় এখনো অভ্যস্ত হয়নি। এখানে এখনো কোনো মোটর ঢুকলে ছোট ছেলে মেয়েদের দল তা দেখতে জড়ো হয়। সন্ধ্যের পর ঠাকুমাদের পিসিমাদের কাছে বসে দৈত্য দানো ভূতপ্রেতের গল্প শুনতে বসে তারা। গ্রামে যে কঘর লেখাপড়া জানা মানুষজন রয়েছে তারাও এখনো ব্রাহ্মণদের শ্রদ্ধা ভক্তি করে, পাড়ার বয়স জ্যেষ্ঠদের জেঠু কাকা বলে সম্বোধন করে। বলতে বলতে হঠাৎ নরেশ সেনাপতি বলে উঠল, দেখছো হরি জেঠু, তিলজলার মাঠ পেরিয়ে একটা গাড়ি আসছে এইদিকে। গ্রামে আবার কি এলো গো? তিলজলার মাঠের দিকে তাকাতেই দেখা গেল একটা গাড়ি মাঠ পেরিয়ে গ্রামের সীমানার মধ্যে আসছে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা বটগাছের তলায় লোকজনের ভিড়ের কাছে এসে দাঁড়ালো। গাড়ির কাঁচ নামিয়ে একজন অল্প বয়স্ক লোক মুখ বাড়িয়ে বলল, আচ্ছা, এই ছাতিমপোতায় চৌধুরীদের বাড়িটা কোথায় বলুন তো? দিনু হালদার বলল, কিছু দূর এগিয়ে যেতেই রমাপতি বলল, চৌধুরী বাড়ির খোঁজ করতে আবার এখন কে এলো? উত্তরে হরি বলল, দেখো, হয়তো বাড়িটারি বেচে দেবে চৌধুরীদের ছোট ছেলে। সুরেশ তো শুনেছি শহরে গিয়ে বিয়ে করেছে, এখন ওখানেই থাকে। 4 বছর তো হয়ে গেল, এদিকে তো আর আসে না। হয়তো সেই জন্যই বাড়ি বেচবে, লোক দেখতে আসছে। রাখহরি বলে ওঠে, বাপ ঠাকুরদার আমলের বাড়ি, গ্রামের বয়স্ক লোকেদের সাথে কোনো কথা না বলেই বিক্রি করে দেবে। আজকালকার ছেলেদের সব মতিগতি বুঝি না বাবা। হাবিবপুর থেকে বিএ পাশ করার পর পোস্ট অফিসে চাকরি পেয়েছে তমাল। এখন এখানে ট্রান্সফার হওয়াতে স্ত্রী ও ছেলেকে নিয়ে আসতে হয়েছে ওকে। গাড়ি থেকে নেমে সুতপা তমালকে বলল, হ্যাঁ গো, এটা দেখছি বহু পুরনো বাড়ি। ছাতিমপোতায় চৌধুরীদের বাড়ি সবচেয়ে পুরনো বলে শুনেছি। আমি তো আগে থেকেই বলে রেখেছিলাম। আশা করি আমাদের থাকার মতো ব্যবস্থা ভেতরে করে দিয়েছে। এইসব কথা শেষ হওয়ার আগেই বিট্টু ছুটে বাড়ির ভেতর চলে গেছে। পেছনে পেছনে ছুটে সুতপাও ভেতরে গেল। কি অসাধারণভাবে তৈরি করা হয়েছে বাড়িটা। দরজা দিয়ে ভেতরে ঢুকতেই সামনে খোলা উঠোন। সেই খোলা উঠোনের চারপাশে 4টে আলাদা আলাদা মহল উঠে গেছে। বাড়িটা দোতলা, জায়গায় জায়গায় খিলান দেখা যাচ্ছে। বহুদিন মেরামতির অভাবে বেশ কিছু জায়গায় পলেস্তারা খসে ইট বেরিয়ে গেছে। ছাদ থেকে দুতলার বেশ কিছু জায়গায় বট অশ্বত্থের ঝুড়ি নেমেছে। বাড়িটার নিচের তলায় 6টা ঘর এবং ওপরের তলায় 5টা ঘর। এর মধ্যে নিচের তলার 2টো, ওপরের তলার 1টা ঘরের চাবি জোগাড় করতে পেরেছে তমাল। এই বাড়ির বর্তমান যিনি মালিক, সেই প্রতাপ চৌধুরীর ছোট ছেলে প্রদীপ তমালের সাথে স্কুলে পড়ত। ঘনিষ্ঠ বন্ধুত্ব দুজনের মধ্যে, তাই এখানে পোস্টিং পাওয়াতে থাকার জায়গা নিয়ে বিশেষ ভাবতে হয়নি তমালকে। পৌঁছানোর ঘন্টা 2-এর মধ্যেই নিচের 2টো ঘর পরিষ্কার করে থাকার মতো করে নিল তমাল আর সুতপা। নিচের একটা ঘরে নিয়ে আসা স্টোভ, তেল এইসব দিয়ে রান্নার ব্যবস্থা করে ফেলল সুতপা। তমালকে বলল, শুনছো, আজ রাতের বেলায় খিচুড়ি ডিম ভাজা করে দিচ্ছি। বেশি কিছু করার মতো ব্যবস্থা তো নেই। তুমি কালকে বরং সকালবেলা আগে বাজার করো, আর এখানকার কোনো লোককে একটু বলো না যাতে বাড়িঘর পরিষ্কার করার কাজটা করে। ওই এসেই তোমার ফরমায়েশ শুরু হয়ে গেল।
আরে বাবা, আমিও তো নতুন এলাম, একটু ঘুরে দেখতে দাও, লোকজনের সাথে পরিচিত হতে দাও। ব্যাপারটা এখানেই না মিটে বেশ জটিল একটা দাম্পত্য কলহের দিকে এগোতো যদি না বিট্টু ছুটে ছুটে এসে বলতো, বাবা, ওপরে ছাদে যাওয়ার সিঁড়ির পাশে একটা পুরনো ঘড়ি আছে, এই এত বড় ঘড়ি, দেখবে এসো, চলো না, এসো একবার। রীতিমতো তমালের হাত ধরে টেনে হিঁচড়ে ওপরে যাওয়া সিঁড়ির পাশে নিয়ে গেল বিট্টু। বিট্টুর সাথে সিঁড়ির ওপাশে গিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল তমাল। বহু পুরনো একটা পেন্ডুলাম ওয়াচ, প্রায় 4 ফুটের মতো লম্বা পেতলের পেন্ডুলাম দেয়া ঘড়িটা দাঁড়িয়ে আছে সিঁড়ির পাশে খুবই অযত্নে। সেই ঘড়ির কাঁটা আজ আর ঘোরে না, তবে একসময় যেই ঘড়ি জমিদার বাড়ির শোভা বাড়াতো তা দেখেই বোঝা যায় বিট্টু একটা ভালো জিনিস আবিষ্কার করেছে। তমাল মনে মনে ভাবল বাড়িটাকে একটু এক্সপ্লোর করতে হবে। কত বছরের পুরনো ইতিহাসের সাক্ষ্য হয়ে রয়েছে গ্রাম বাংলার এই বাড়িগুলো। শহর কলকাতার আশেপাশে হলে হয়তো এতদিনে হেরিটেজ বিল্ডিং হয়ে যেত, অথচ এই গ্রামের ভেতরে কত অযত্নে কত অমূল্য সব জিনিসপত্র পড়ে রয়েছে। এই সব ভাবতে ভাবতে হঠাৎ করে পেছন থেকে সুতপার গলার শব্দ শুনতে পেল তমাল। কিরে, এই পুরনো বাড়িতে এদিক ওদিক রাতের বেলায় ঘুরে বেড়াচ্ছিস? কোথায় সাপ আছে কি না আছে তার নেই ঠিক, তার যেমন বাপ তার তেমন ছেলে। এক্ষুনি নিচে চ। আর এরকম যদি না বলে কখনো বেরিয়েছিস না, মেরে তোর ঠ্যাং ভেঙে দেব। কথাটা প্রত্যক্ষভাবে বললেও পেছনে যে একটা পরোক্ষ সুর মিশে রয়েছে এটা তমালের বুঝতে খুব একটা বিশেষ দেরি হলো না। ভালো ছেলের মতো দুজনে নিচে গিয়ে বসে খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে নিল। সেই দিনের মতো রাতে ওই ঘরটাতেই বিছানা পেতে শোয়ার ব্যবস্থা করল দুজন। কালকে সকালে কোনো একজন স্থানীয় লোককে ধরে বাড়িতে একটু পরিষ্কার করাতে হবে। এভাবে তো আর শোয়া যাবে না। এতটা পথ ঘুরে আসার কারণে সবাই যথেষ্ট ক্লান্ত ছিল। শোয়ার পরই ঘুমিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে হয়তো কোথাও দেখলো দুটো কুকুরছানা খেলা করছে। বাকি ছেলেমেয়েরা তাদের দিকে তাকিয়ে দেখত, তাদেরকে বিস্কুট দিত। প্রদীপ ঢিল মেরে লাঠি দিয়ে মেরে কুকুরের ছানাগুলোকে বিরক্ত করত। অপরকে বিরক্ত করা, কষ্ট দেওয়া, এগুলোর মধ্যে অদ্ভুত এক ধরনের আনন্দ খুঁজে পেত প্রদীপ। এটা ছোটবেলা থেকেই দেখেছে তমাল, তবে বড় হওয়ার সাথে সাথে এই স্বভাবটা কেটে গেছে। স্কুলে যখন তমাল আর প্রদীপ একসাথে পড়ত তখন প্রদীপের কাছ থেকে অল্প অল্প কিছু গল্প শুনেছিল তমাল তাদের পুরনো বাড়ি সম্পর্কে। তাদের জমিদারি, পারিবারিক ইতিহাস এই সব সম্পর্কে খুব একটা কথা বলতো না কখনো প্রদীপ, তবে তমালের সাথে তার যথেষ্ট ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল ছোটবেলা থেকেই। তাই জন্য কিছু কিছু গল্প সে শুনেছে। সেগুলো এক জায়গায় জড়িয়ে কতকটা এরকম হয়। তবে আভিজাত্য হয়তো রক্ত বহন করে প্রদীপের। ছোটবেলা থেকেই কিছু কিছু স্বভাব তমালের সাথে মিলত না। তমালের বন্ধু প্রদীপ ছোটবেলা থেকেই এই গ্রামে কতবার এসেছে তা গুণে বলা যায়। তার বাবা প্রতাপ চৌধুরী এই বাড়ির রক্ষণাবেক্ষণ করেছেন। তারপর তিনি এই গ্রাম ছেড়ে চলে যান। প্রদীপের মুখে তমাল যা শুনেছে তা হলো তমালের পিতামহের সময় পর্যন্ত এই বাড়ি আর চৌধুরী পরিবার এই গ্রামে যথেষ্ট প্রতিপত্তি বজায় রেখেছিল। ঊর্ধ্বতন পঞ্চম পুরুষের সময় থেকে পরপর 3 পুরুষের জমিদারি চলেছে ছাতিমপোতা, বীরডাঙ্গা, তিহার কানন এই 3টে গ্রাম নিয়ে। তার মধ্যে ছাতিমপোতায় চৌধুরীদের বাড়ি ছিল জমিদারির বসতি। এখান থেকেই 3টে গ্রামের শাসন বা বলা ভালো পীড়ন চালাতো চৌধুরী পরিবার। প্রদীপের কাছ থেকে যা শুনেছে তাতে এই পরিবার যথেষ্ট প্রজাপীড়ক জমিদারি চালিয়েছে প্রথম ও দ্বিতীয় পুরুষ ধরে। ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ ছিলেন পার্বতী নারায়ণ চৌধুরী। তার হাতে এখানে জমিদারির পত্তন। অত্যন্ত খারাপ, রূঢ়, উগ্র স্বভাবের মানুষ ছিলেন এই পার্বতী নারায়ণ। শোনা যায় বয়স 16 পেরোলে ছাতিমপোতার কোনো নারী আর কুমারী থাকতো না। তার পুত্র অম্বিকাচরণ চৌধুরী বংশের সবথেকে দুর্দণ্ড প্রতাপ ও জঘন্য মানুষ ছিলেন। খাজনা আদায়ের জন্য অসাধারণ কিছু শাস্তির উপকরণ তৈরি করেছিলেন এই অম্বিকাচরণ। এরকম গল্প প্রচলিত আছে যে কোথা থেকে নাকি শিখে এসে অম্বিকাচরণ এক বিশাল বড় লোহার গো মূর্তি তৈরি করেছিলেন। সময়ে যেসব চাষি খাজনা দিতে পারত না
তাদেরকে ধরে এই গৌমূর্তির পেটের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হতো। আস্ত মানুষ সমেত এই গৌমূর্তিটাকে কামারশালায় নিয়ে যাওয়া হতো এবং মূর্তির পেটের নিচে গনগনে আগুনের আঁচ তৈরি করে রাখা হতো। ভেতরে যে মানুষটাকে প্রবেশ করানো হতো সে ওই লোহার মূর্তির ভেতরে বদ্ধ অবস্থাতেই অসম্ভব যন্ত্রণায় মারা যেত। গ্রামের যে সকল পিতা তাদের কন্যাদের জমিদারের উদ্দেশ্যে দান করতে অনিচ্ছা প্রকাশ করত, সেই সব পিতাদের উলঙ্গ অবস্থায় অত্যাচার চালানো হতো কারাগারে। শোনা যায় জমিদার বাড়ির বাইরের মহলে আগে নাকি বিশেষ এক নাচ ঘরের ব্যবস্থা করা হয়েছিল। সেই নাচ ঘরের মাঝামাঝি জায়গায় বিশাল বড় এক কাঠের পাটাতনের ওপর বাইজিরা নাচত। নাচের পর জমিদারের প্রস্তাবে যেসব বাইজিরা সম্মতি প্রকাশ করত না অথবা যাদের নাচ জমিদার বাবুর পছন্দ হতো না, তাদের জন্য এক অদ্ভুত শাস্তির ব্যবস্থা করা হয়েছিল অম্বিকাচরণের আমলে। নাচঘরে কাঠের তৈরি পাটাতনের ওপর যখন বাইজিরা নাচত, তখন জমিদার বাবুর ইশারাতেই হঠাৎ করে পাটাতনের মাঝখানে দুফাঁক হয়ে যেতে বাইজি নিচে থাকা অন্ধ কুয়োর মধ্যে কোথায় হারিয়ে যেত আর কখনোই খোঁজ খবর পাওয়া যেত না। অবশ্য এসব প্রদীপ বা তার বাবা প্রতাপ চৌধুরী কখনো কিছু দেখেনি। গ্রামের বয়স্ক মানুষদের কাছ থেকে এসব গল্প শুনে এসেছে। তবে প্রদীপ তমালকে এসবের কিছুই বলেনি। পরিবারের বাইরে এসব কথার বেশি প্রকাশ ঘটাতে তারা চায় না। তাছাড়া প্রদীপের বাবা প্রতাপ বহুদিন শিক্ষকতা করেছেন। প্রদীপও এখন উচ্চপদস্থ সরকারি কর্মচারী। পরিবারের পূর্বপুরুষদের যতই দুর্নাম থাক, প্রদীপের দাদুর আমল থেকে গ্রামের মানুষজন তাদের যথেষ্ট সম্মান করে। তাই এই সব পারিবারিক ইতিহাস তারা খুব একটা প্রকাশ কখনোই করে না। পরদিন সকালে তমালের ঘুম ভাঙল খুব অদ্ভুতভাবে। হঠাৎ করে চোখে আলো লেগে ঘুম ভেঙে গেল। চোখ খুলেই ওপর দিকে তাকাতে বুঝতে পারল যে ঘরটার বহু পুরনো জানলার খড়খড়িগুলো সব নষ্ট হয়ে গেছে। খোলা জানালা দিয়ে সূর্যি মামা ওঠার সঙ্গে সঙ্গে নিজের সমস্ত আলো অবাধে দান করতে শুরু করেছে, আর সবই এসে চোখে লাগছে। না, এইভাবে আর শুয়ে থাকা যায় না। এই সব ভাবতে ভাবতে দেখল সুতপাও উঠে বসেছে। সুতপা বলল, কি গো, এগুলো তো ব্যবস্থা করতে হবে। প্রতিদিন সকালে সূর্য উঠলেই ঘুম থেকে উঠে পড়বো নাকি এইভাবে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আজকেই দেখছি কি ব্যবস্থা করা যায়। তুমি একটু চা করে দাও তো, মুখ ধুয়ে চা খেয়ে একটু আশপাশটা দেখতে বেরোবো। বাজারটাও করে আনতে হবে তো। এই সব কথা হতে হতে বিট্টু মাঝখান থেকে উঠে পড়ল। উঠেই তার বায়না বাবার সাথে সকালবেলা বাজার করতে যাবে। সুতপা বলল, হ্যাঁ, ওকে নিয়ে যাও না, একটু ঘুরে আসুক। চা খেয়ে বিট্টুকে নিয়ে বেরিয়ে পড়ল তমাল। বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর হেঁটে গিয়ে বাঁধানো রাস্তা শেষ হয়ে যায়। মোটামুটি এটাই জমিদার বাড়ির পারিপাট্যের শেষ। এরপর থেকে শুরু হচ্ছে মাটির রাস্তা। বাড়ি থেকে বেরিয়েই সবজি মাছ কেনার বদ অভ্যাস হয়ে গেছে। এখানে বাজার না গেলে কিছুই পাওয়া যাবে না। মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আশপাশের ধান খেতে বেশ কিছু লোকজনকে কাজ করতে দেখল তমাল। বিট্টু এদেরকে জীবনে প্রথমবার দেখছে। বিট্টু হঠাৎ বলে উঠল, বাবা, এইগুলো কি ধরনের টুপি? আমার যে হ্যাট আছে এগুলো তো সেরকম নয়। আমার এরকম একটা টুপি চাই। টুপি নয় রে, এটাকে টোকা বলে। রোদ বৃষ্টি দুটো থেকেই বাঁচার জন্য চাষিরা এরকম পরে। আচ্ছা, তোকে আমি চেয়ে এনে দেবো একটা। কি অসাধারণ সকালের সৌন্দর্য! মাটির বড় রাস্তার মাঝ থেকে আলপথ নেমে যাচ্ছে। ক্ষেতের মধ্যে যত দূর চোখ যায় তত দূর শুধু সবুজ আর সবুজ। চারপাশ থেকে বিভিন্ন নাম না জানা পাখির ডাক কানে ভেসে আসছে। সকালের একটা হালকা ঠান্ডা স্নিগ্ধ হাওয়া প্রাণ মন জুড়িয়ে দিচ্ছে। কিছু দূর হাঁটার পর সাঁকো পেরিয়ে একজন বয়স্ক মানুষকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করলো তমাল, আচ্ছা দাদু, এখান থেকে বাজারটা ঠিক কোন দিকে? কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে তিনি বললেন, নতুন লোক নাকি? হ্যাঁ, আমি এই পোস্ট অফিসে নতুন বদলি হয়ে এসেছি। ও তাই কও। 4-20 বয়স হতে চলল, কিন্তু ঠাওর করতে পারছি না। বলি, বেভুল তো এখনো হয়নি?
তা কোথায় থাকা হচ্ছে? তমাল বুঝল মোটামুটি তার সম্পর্কে খবর না নিয়ে এই লোক কোনো কথাই তাকে বলবে না। তাই অল্প কথায় নিজের থাকার জায়গা, কোন সূত্রে সেই বাড়ির খোঁজ পাওয়া সবই জানিয়ে দিল তমাল। সব জেনে শুনে বুড়ো একটু ভুরু কুঁচকে বলল, তা ও বাড়ি এখন থাকার মতো আছে নাকি? আমরা গাঁয়ের লোকেরা তো ঢুকি না, আর চৌধুরীদের কেউ ও বাড়ির খুব একটা দেখাশোনা করে না। তাই 5-6 বছর হয়ে গেল ও বাড়ি খোলা হয়েছে বলে তো মনে পড়ে না। অবশ্যই পাকা বাড়ি, আমাদের মতো বছর বছর খড় পাল্টানো চিন্তা তো আর করতে হয় না। হ্যাঁ, ওই কষ্টের সৃষ্টি একটু চালিয়ে নেবো আর কি। তাই এই রাস্তায় যাচ্ছ, ঠিকই তো যাচ্ছ। আরও খানিক গেলে বুড়ো বাবার মন্দির দেখতে পাবে। বুড়ো বাবার মন্দিরের পরে বাঁ দিকের রাস্তা ধরে কিছু দূর গেলেই হাট বসবে। মঙ্গলবার শুক্রবার দুদিনই হাট বসে। যা কিনবে এই দুদিনেই কিনে রেখো, বাকি দিনে কিন্তু কিছু পাবে না। আচ্ছা। এই বলে বিদায় নিল তমাল। কিছু দূর হেঁটে গিয়ে একটা জীর্ণ বহু প্রাচীন শিব মন্দির দেখতে পেল তমাল। আশা করা যায় এটাকেই বুড়ো বাবার মন্দির বলে গ্রামের লোকেরা। বাঁদিকে কিছু দূর কাঁচা রাস্তা ধরে যাওয়ার পরেই দেখতে পেল লোকজনের ভিড়। প্রথমে একটা দুটো দোকান, তারপর বেশ অনেকখানি জায়গা জুড়ে গোটা হাটটাকে দেখে চমৎকার লাগলো তমালের। গ্রামেই তৈরি হওয়া টাটকা সবজি, মাছ বিক্রি হচ্ছে। একই সঙ্গে কাপড় জামা, মুরগির ছানা, ছাগল, মাটির হাঁড়ি কুড়ি, বলা ভালো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব কিছুর উপকরণই বিক্রি হচ্ছে গোটা হাট জুড়ে। বিট্টুকে নিয়ে বেশ খানিকক্ষণ ঘুরে দেখল তমাল। দারুণ জিনিস বটে। বিট্টু তো একবার এখানে যাও, একবার ওখানে যাও, এটা কি ওটা কি সেটা কি উত্তর দিতে দিতে তমালের অস্থির অবস্থা। সবজি মাছ সব প্রয়োজনীয় জিনিস কিনে বাড়ি ফিরতে আরও 1 ঘন্টা সময় লাগলো। সুতপাকে বলে স্নান করে খেয়ে দে সেদিনের মতো পোস্ট অফিসে চলে গেল তমাল। কই গো, বলি কাল বাড়িতে নতুন যারা এলে তারা কি সব আবার চলে গেলে নাকি? আমার বাছুরটাই চৌহদ্দির মধ্যে ঢুকে পড়েছে, তা একবার বেরোলে ভালো হয়, না বলে তো বাড়ির মধ্যে ঢুকে খোঁজাখুঁজি করতে পারি নে। দুপুরবেলা এরকম অদ্ভুত একটা গলার আওয়াজ শুনে বাড়ি থেকে বেরিয়ে একটু হকচকিয়ে গেল সুতপা। একজন বয়স্ক মহিলা বাড়ির সামনে দাঁড়িয়ে এরকম বলছিল। তাকে দেখতে পেয়ে বলল, আমাকে সবাই পারুলের মা বলে ডাকে। সকালবেলা ওই তিল জলের মাঠের ওইখানে গরুটাকে বেঁধে দিয়ে এসেছিলাম, সঙ্গে বাছুরটাও ছিল। দুপুরে আনতে গিয়ে দেখি বাছুরটা আর নেই। খুঁজতে খুঁজতে সবাইকে জিজ্ঞেস করে দেখলাম সে নাকি এইখানে চলে এসেছে, তাই তোমাকে ডাকলাম। তা বলি কিছু লাগবে নাকি? এ গায়ে সব থেকে খাঁটি দুধ আমার কাছে ছাড়া আর পাবে না, যদি লাগে তো বলো। এতগুলো কথা একসাথে শুনে কয়েক মুহূর্ত একটু থমকে যায় সুতপা। একটু একটু করে স্বাভাবিক হয়ে আর ক্রমাগত পারুলের মায়ের প্রশ্নমালার উত্তর দিতে দিতে সুতপা বুঝতে পারে যে গ্রামের বয়স্ক মানুষটির সূত্রে বেশ কিছু মহিলা তাদের সম্পর্কে অনেক কিছু জানতে চায়। পারুলের মায়ের পেছনে পেছনে সুরতের মা, মুহুর্জে গিন্নি এরকম অনেকেই তাদের বাড়িতে আসে। নগেন মল্লিকের বউ পারুল সুতপাকে জিজ্ঞেস করে, তা তোমরা আগে কোথায় থাকতে? দেখে তো মনে হয় না গায়ের মেয়ে বলে। উত্তরে সুতপা নববিবাহিতা স্ত্রী যেমন লজ্জা পরিবেষ্টিত হয়ে শ্বশ্রুমাতাকে উত্তর দেয় তেমনভাবেই বলল যে তাদের গ্রামে থাকার কোনো অভিজ্ঞতা পূর্বে নেই। ছোটবেলায় কেটেছে বিহারের মুজফ্ফরপুর তার বাবার চাকরির সূত্রে। বিয়ের পরেও নবাবগঞ্জে 5 বছর কেটেছে। তারপর সুলতানপুর এবং অবশেষে এই প্রথম কোনো গ্রামে এসে স্থায়ীভাবে বাস করতে হচ্ছে তাকে। এরকম আরও বেশ কিছু কথা হওয়ার পর
পরদিন ভোরবেলা গ্রামের বেশ কিছু মহিলার পক্ষ থেকে জল সইতে যাওয়ার আমন্ত্রণ পেয়ে সুতপা বুঝল যে গ্রামের মানুষগুলো সত্যিই খুব সাদা মাটা। তাদের মধ্যে আভিজাত্য, পারিপাট্য এসব না থাকলেও যে জিনিসটা ভীষণ পরিমাণে রয়েছে তা হলো আন্তরিকতা। গ্রামের সকল মহিলার সাথে একটা ছোট্ট মেয়েও বসেছিল, তাকে রমা বলে ডাকছিল। নগেন ঘোষালের বউ প্রথমে খুব ভয় পাচ্ছিল, কিন্তু তারপর সুতপার একদম পাশে এসে বসল। এখন সব অন্যান্য মহিলারা চলে যাওয়ার পর সে আস্তে আস্তে এসে নিজের ছোট্ট হাতে সুতপার আঁচল টেনে সুতপাকে কয়েকটা পাকা পেয়ারা দিয়ে গেল। বলল, আমাদের গাছে হয়েছে। ফোকলা দাঁতের ছোট্ট মেয়েটা কেমন অদ্ভুত শাড়ি পরে এসেছে, হাঁটুর ওপর উঠে গেছে সেই কাপড়। সুতপার অসম্ভব মায়া লাগলো মেয়েটার ওপরে। বিট্টুর জন্য যে কিছু বিস্কুট এনেছিল তার থেকে কিছু মেয়েটাকে দিল। সে আনন্দে খেতে খেতে প্রায় নাচতে নাচতে চলে গেল। সন্ধেবেলা ফিরে তমাল যখন মুড়ি খাচ্ছে তখন সারা দিনের ঘটনার কথা বলল সুতপা। তমাল বলল, পোস্ট অফিসের লোকজন নাকি ভালো, একজনের সাথে কথা হয়েছে, সে আগামীকাল সকালে কিছু লোকজনকে পাঠাবে যারা বাড়িঘর পরিষ্কার করা, আশপাশের ঝোপ জঙ্গল কাটা ইত্যাদি কাজ করে দেবে। এই গ্রামে সন্ধ্যের পর খুব বেশিক্ষণ আলো পাওয়া যায় না। রাতে 8:30 9টা বাজলেই বাল্ব নিভে যায়। তখন ভরসা বলতে মোমবাতি অথবা হেরিকেন। এর ফলে বিট্টুকে তাড়াতাড়ি পড়তে বসতে হচ্ছে। নতুন জায়গায় এসে স্কুলে এখনও ভর্তি হয়নি সে, কিন্তু তা বলে তো আর মা পড়া থেকে ছাড়বে না। এদিকে সুতপারও বেশ তারা। সন্ধ্যেবেলা 7:30 8টার মধ্যে সব রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়ার তোড়জোড় করতে হয়। এদের দুজনেরই ব্যস্ত থাকার দরুন এই সময়টা তমাল বেশ একা বাড়িটার এদিক ওদিক ঘুরে কাটাতে পারে। কটা ঘরে চাবি পাওয়া গেছে সে কটাও অতিরিক্ত। বাড়ির ঘরগুলোর যে মাপ তাতে 2টো ঘরেই 3টে মানুষ হাত পা ছড়িয়ে থাকতে পারে। এখানে ওরা আসার পর 4-5 দিন কেটে গেছে। বেশ সুন্দর জায়গাটা, মানুষজন বেশ ভালো। বেশ কিছু লোকের সাথে নতুন আলাপ হয়েছে। গ্রামের যারা বয়স্ক লোকজন তারা প্রতিদিন সন্ধ্যার পর ঘোষবাড়ির আড্ডায় তমালকে আসতে বলেছে। তমাল ঠিক করেছে যাবে। সারাদিন সময়টা খুব ভালো কাটে, কিন্তু সন্ধ্যার পর থেকে কি অদ্ভুতভাবে ঝিমিয়ে পড়ে গোটা জায়গাটা। সত্যি কথা বলতে কি, সারাদিনের ব্যস্ততা, কাজ, এই সব কিছুর পরে এই মানুষগুলোর একদম যেটা নেই সেটা হলো বিনোদন। সন্ধ্যার পর থেকে অসম্ভব নিস্তরঙ্গ বৈশিষ্ট্যহীন জীবনযাপন করতে হয়। এদের গল্পগুজব ছাড়া আর তেমন কিছুই করার নেই। একদিন সন্ধ্যের পর তমাল বাড়ি ফিরল। আজকে সুতপা লুচি ভেজেছে। প্রায় 11 দিন হয়ে গেল। এখানে ওরা বেশ ভালোই আছে। খাওয়া দাওয়া মিটিয়ে ওরা যখন উঠল তখন ঘড়িতে বাজে 9:30। যথারীতি আলো নিভে গেছে। ঘরের মাঝখানে হারিকেন জ্বলছে। বিট্টু উঠেই ছুটে ছুটে বাইরে হাত ধুতে চলে গেল। সুতপা বলল, কি গো শুনছো? আলোটা একটু নিয়ে যাও না। ছেলেটা অন্ধকারে কোথায় হাত ধুতে চলে গেল। আমার বাবা এই রাত্রির হলেই কেমন যেন অস্বস্তি শুরু হয়। আশেপাশে গাছপালা, তার ওপর আলো নেই, কি যে পোকামাকড় সাপ খোপ আসবে তার ঠিক নেই। থালাটা হাতে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে তমাল দেখল বিট্টু হাত ধোয়ার জায়গাটায় দাঁড়িয়ে এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে। ঝিঁঝি পোকা ডেকে চলেছে একভাবে। রাতের একটা অসাধারণ সৌন্দর্য আছে। বহু দূরে কোনো ট্রেন গেলে সেটার আওয়াজ এখানে ভেসে আসে। নাম না জানা কোনো পাখি রাতের বেলা উড়ে যাওয়ার সময় মন খারাপ করা সুরে ডাকে। শুনতে বেশ লাগে তমালের, কিন্তু ওই দিকে তাকিয়ে কিছু দেখতে পেল না তমাল। বিট্টুকে জিজ্ঞেস করল, কিরে, ওদিকে কি দেখছিস? আর তোকে না মা বারণ করেছে অন্ধকারে রাত্রেবেলায় এদিক ওদিক বেরিয়ে যেতে? আলোটা নিয়ে তো আসবি। তমালের কথাগুলোতে সম্বিত ফিরে পেল বিট্টু। তমালের দিকে তাকিয়ে বলল, ওই যে একটা দাদা ছুটে গেট দিয়ে বেরিয়ে গেল না, তাই দেখলাম। তমাল মুখে কিছু না বললেও মনে মনে একটু ভয় পেল। কি রে বাবা, রাত বেরিতে কি চোর এসেও কি মারছে নাকি বাড়িতে? কিছু একটা ব্যবস্থা করতে হবে তো। রাত্রিবেলা 4-5টা ছেলে ঢুকে গেলে তাদের বাধা দেওয়ার মতো কোনো অস্ত্র বা ক্ষমতা কোনোটাই আমাদের নেই। এই গ্রামে কি চুরি খুব একটা হয়? কালকে একটু খোঁজ নিতে হবে।
তমাল একটা সাইকেল জোগাড় করেছে যাতায়াতের জন্য। এখানে সব কিছু বড় দূরে দূরে। সন্ধেবেলা আসর বসেছে। গ্রামে নাকি নতুন একটা লাইব্রেরি হওয়ার কথা ভাবা হচ্ছে, সেই সব নিয়েই কথা চলছিল। আলোচনার পর হঠাৎ সন্ধেবেলার আসরে নগেন কাকা বলল, তুমি যদি কিছু মনে না করো তা তোমায় একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলুন না। তা গো, তুমি যে কইলে তোমার একটাই ছেলে, কালে রাত্রিরে তোমাকে বাড়ির সামনে আর একটা একটু বড় মতো একটা ছেলেকে ঘোরাঘুরি করতে দেখছিলাম। সে কি কোথাও দিয়ে এইছে নাকি তোমাদের ওখানে থাকবে বলে? আত্মীয় টাত্মীয় হয়? আত্মীয় কই না তো, কেউ আসেনি তো। হঠাৎ সেদিন রাতের বেলার ঘটনার কথা মনে পড়ে গেল তমালের। সে বলল, আচ্ছা কাকা, এই গ্রামে কি চুরি টুরি হয় নাকি? আপনি যেমন বললেন একদিন রাত্রিবেলা আমার ছেলেও আমাদের বাড়ির আশেপাশে ওরকম একটা ছেলেকে ঘোরাফেরা করতে দেখেছে। আমি ভেবেছিলাম ওটা পরে জিজ্ঞেস করব, কিন্তু ভুলে গেছিলাম। নগেন কাকার মুখ থেকে কথাটা ছিনিয়ে নিয়ে রঘু মল্লিক বলল, খেপেছ নাকি? এ গায়ে আছেটা কি যে চুরি হবে? যে কটা লোক আছে তারা সবাই সবাইকে চেনে। আজকে চুরি করতে গেলে যার বাড়ি চুরি করতে যাচ্ছে সেও তাকে চিনবে। ওসব কখনো হয় না এখানে বাপু। আর কোনো বাগবিতণ্ডার মধ্যে যায় না তমাল। কি জানি, হয়তো ভুল দেখেছে, অথবা কোনো লোক হয়তো যাচ্ছিল বাড়ির সামনে দিয়ে। সেদিন রাতে বাড়ি ফিরে খেতে খেতে গল্প করছিল তিনজন। সুতপা বলল, এই জানো, আজকে মল্লিক জেঠি এসেছিল দুপুরবেলা, কচুবাটা করেছিল, দিয়ে গেছে। জানো, আমি আগে কখনো না কচুবাটা খাইনি, বেশ ভালো করেছিল কিন্তু। বিট্টু নতুন স্কুলের কথা বলছিল। এখানে স্কুলটাতে সবে ভর্তি হয়েছে বিট্টু। তাদের বাড়ি থেকে স্কুলটাই যেতে সাইকেলে করে 20 মিনিট মতো সময় লাগে। সকালবেলা তমাল বিট্টুকে দিয়ে আসে, দুপুরবেলা সুতপা গিয়ে নিয়ে আসে। আগে কখনো কুলকুটটা খায়নি বিট্টু, একজন বন্ধু আজ খাইয়েছে। ছোট ছোট কুলের সাথে বিট নুন, তেল এইসব মাখিয়ে জিনিসটা বানানো হয়। তমাল খেয়েছে আগে, প্রথমবার খেলো বিট্টু, তার নাকি দারুণ লেগেছে। এইসব গল্প যখন জমে উঠেছে তখন হঠাৎ করে বাইরে ধূপ করে একটা আওয়াজ শুনতে পায় তিনজনই। তমাল হারিকেন হাতে উঠে গিয়ে উঁকি মেরে বাইরেটা দেখে আসে, কিছু নেই। আজকে গ্রামের লাইব্রেরি উদ্বোধনের অনুষ্ঠান ছিল। এই গ্রামের গরিব ছেলেমেয়েদের যাতে পড়াশোনার সুবিধে হয় সেই জন্য লেখাপড়া জানা লোকজনরা বহু জায়গা থেকে কষ্টে সৃষ্টে বই জোগাড় করে একটা লাইব্রেরি তৈরি করেছে। তমালও বেশ কিছু বইপত্র জোগাড় করে এনে দিয়েছে, কিছু টাকাও দিয়েছে। একটা ফান্ড তৈরি হয়েছে, তাতে যারা চাকরি করে তারা কিছু কিছু করে অনুদান দেবে, এমনটা ঠিক হয়েছে। সেই অনুদান থেকে এখানকার বাচ্চাদের লেখাপড়া এবং তার সব সামগ্রীর কিছু পরিমাণ খরচ করা হবে। লাইব্রেরি উদ্বোধন উপলক্ষে ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাতে তমাল, সুতপা, বিট্টু সবাই এসেছিল। গ্রামের অন্য সকলের সাথে মিলে বিট্টু একটা ছোট্ট নাটক করেছে। বিকেলবেলা এসব অনুষ্ঠান শেষ হওয়ার পর সন্ধেবেলা ফেরার পথে তমাল হরি জেঠুকে জিজ্ঞেস করে, আচ্ছা জেঠু, আমরা এখন যে বাড়িটায় থাকি তার আশপাশে বিট্টুরই বয়সী বা তার থেকে আরেকটু বড় আর কোনো ছেলে থাকে কি? মানে আমরা তো আমাদের বাড়িতে আর আশপাশের পিছনের দিকে আর কোনো বাড়ি দেখতেই পাই না, কিন্তু প্রায়ই একটা ছেলেকে আসতে দেখি, বিশেষ করে সন্ধ্যের দিকে। আমাদের বাড়ির আশপাশটা ঘুরে বিট্টুর সাথেও দেখা হয় তার। বিট্টু বলে এই ছেলেটা নাকি ওর সাথে স্কুলে পড়ে, কিন্তু আমি তো আমাদের আশেপাশে এরকম কোনো বাড়ি দেখি না যেখানে বিট্টুর বয়সে অন্য কোনো ছেলে রয়েছে। দেখো বাবা, গ্রামের এই জায়গাটা এমনি একটু ফাঁকা ফাঁকা মতো। জমিদার বাড়ির আশেপাশে বাড়ি তৈরি করে থাকবে এরকম সাধারণ মানুষজন এখানে ছিল না। জমিদারি করার জন্য সাহেব, সত্যি কথা বলতে কি, যারা চৌধুরী প্রিয় পাত্র ছিল সেই রকমই কয়েকটা পরিবার থাকতো, বেশিরভাগ এখান থেকে চলে গেছে।
তুমি যেমন বলছো ওই রকম কোনো পরিবার বা বাড়ি ওই চৌধুরীর আশেপাশে ছিল বলে বা আছে বলে আমি জানি না। হতে পারে হয়তো তোমার ছেলের কোনো বন্ধু দূর থেকে মাঝে মাঝে আসে দেখা করতে, একটু খোঁজ নিতে। ব্যাপারটা শুনলেও ঠিকমতো মানতে পারে না তমাল। সে নিজেই বহুবার সন্ধ্যের দিকে একটা ছেলেকে ওই কামিনী গাছের তলা দিয়ে কুয়োর পাশ দিয়ে জমিদার বাড়ির ফটক পেরিয়ে বাইরে যেতে দেখেছে। বাড়ির পাশের বহু জায়গায় ভাঙা, পেছনের দিক থেকে কেউ এসে খুব সহজেই বাড়ির মধ্যে দিয়ে বাইরে চলে যেতে পারে। অথচ হরি জেঠু বলছে এরকম কোনো ছেলে মেয়ে আশপাশের বাড়িতে নেই। অদ্ভুত ব্যাপার তো। সুতপাও তো সেদিন বলল দুপুরবেলা তার পায়ের আওয়াজ শুনে ভেবেছে বিট্টু মনে হয় স্কুল থেকে ফিরে এসেছে, কিন্তু বাইরে গিয়ে দেখে অন্য একটা ছেলে পাঁচিলের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। কে কে বলে চিৎকার করেও সে নাকি পেছনে ফেরেনি, সোজা বেরিয়ে গেছে। সবাই একসাথে একই জিনিস ভুল দেখছে। বিকেলবেলা ভীষণ ঝড় উঠেছিল। এখানে আসার পর বিট্টুর বেশ কিছু নতুন অভ্যেস তৈরি হয়েছে। দুপুরবেলা বন্ধুদের সাথে খালে মাছ ধরতে যায়, বাঁশবাগান থেকে কঞ্চি কেটে ছিপ তৈরি করেছে। বেলার পর থেকেই আকাশ ঘন কালো মেঘে ভরেছিল। সেদিন সুতপা বাড়িতে ছিল, চিন্তা করছিল আজকে স্কুলের ছুটি। বিট্টু বন্ধুদের সাথে মিলে খালপাড়ে মাছ ধরতে গেছে। ঝড় উঠবে মনে হচ্ছে। এই ছেলেটা এখন বড্ড বেশি হয়েছে। একবার যদি দেখে যে ঝড় উঠেছে তাহলে আর বাড়ি আসবে না, এ বাগান ও বাগানে ঘুরে বেড়াবে। ঠান্ডা লাগার ধাত আছে, এই হাওয়া জল বৃষ্টিতে ভিজলে সর্দি হবে, এইসবই ভাবছিল সুতপা। এর ফিরতে ফিরতে সেই সন্ধ্যের মুখ কোথায় গেছে কে জানে। এখন খুঁজতে বেরোলে গোটা গ্রাম ঘুরে বেড়াতে হবে। উঠোনের দাওয়ায় বসে এসব যখন ভাবছে সুতপা, তখন হঠাৎ করে যেন সুতপার কানের কাছে কেউ বলল, চিন্তা করো না, আসছে। কি ফ্যাস ফ্যাসে একটা গলা। ভীষণ গা শিরশির করে উঠল সুতপার। ঠিক শুনল নাকি মনের ভুল, কে জানে। বাইরে যে কাপড়গুলো মেলে দিয়েছিল সেগুলো তুলতে যাবে, এমন সময় হঠাৎ করে মা মা চিৎকার করতে করতে বিট্টু এলো। এ কি, একটু আগের কথাটা যেন সঙ্গে সঙ্গে ফুলে গেল। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। মায়ের মন তো একভাবে বসে বসে ভাবছিল, তাই হয়তো এরকম শুনছিল। বিট্টু হাট থেকে কেনা নতুন লাট্টুটা নিয়ে খেলছে। সুতপা মশারি খাটাচ্ছিল। হঠাৎ মনে হলো বাইরে থেকে কে যেন এসে ডাকছে। সুতপা আর তমালের মধ্যে একবার চোখাচোখি হওয়ার পর তমাল আস্তে আস্তে উঠে বাইরে গিয়ে কি হলো তা দেখার চেষ্টা করে, কিন্তু কিছুই দেখতে পায় না। বাড়িতে ঢোকার রাস্তাটার পাশেই ডান দিকে যে বড় কামিনী গাছটা আছে, মনে হলো তার তলা দিয়ে যেন কিছু একটা চলে গেল। বুঝতে পারল না তমাল। আকাশে এক ফালি চাঁদ হলদেটে হয়ে উঠে আছে, মনে হয় মেঘ করবে, বেশ ঘোলা আকাশ। তমালের হঠাৎ করে তার ছোটবেলাকার কথা মনে পড়ল। সে আকাশের তারা দেখতে খুব ভালোবাসত, এখনও বাসে। ছোটবেলায় একবার দুর্গাপুজোর পর সে আর তার বন্ধু অসিত গুলেপাড়ার সৌরিনদের বাড়িতে গিয়েছিল। সৌরিন বলেছিল তার এক মামা বিদেশ থেকে নাকি আকাশ দেখার একটা দূরবীন দিয়েছে। সারা রাত তিনজনে মিলে বাড়ির ছাদে অপেক্ষা করছিল। ঠিক এই রকমই ঘোলাটে চাঁদ আর মেঘ ভর্তি আকাশ হওয়ার জন্য কিছুই দেখতে পায়নি। খুব মন খারাপ করে পরদিন সকালে বাড়ি ফিরে এসেছিল। আজ কেমন জানি এরকমই হলদেটে চাঁদ দেখে সেই মন খারাপের করুণ সুরটা বেজে উঠল। মাথার মধ্যে কোথাও ঘোলাটে চাঁদ, আকাশ, এসবের সাথে মন খারাপের সুরের মেলবন্ধন তৈরি হয়েছে তমালের ভেতর। গন্ধগোকুল আর কামিনী ফুল দুটোর গন্ধ মিশে এক অদ্ভুত গন্ধ তৈরি করেছে বাড়ির চারপাশটায়। বাড়ির পেছনের ঝোপটা থেকে কেমন যেন একটা ঝুমঝুম করে শব্দ ভেসে আসছে। মনে হয় এখানে সজারু আছে। কালকে সকালে দেখতে হবে। বিট্টুকে সজারুর কাঁটা দেখাতে পারলে বেশ হতো।
ঝুমঝুম শব্দটা লক্ষ্য করে তমাল বাগানের পেছন দিকে যায়। দেখি যদি সত্যিই কিছু কাঁটা পাওয়া যায়। আস্তে আস্তে পা টিপে টিপে বাগানে গিয়ে দাঁড়াতে তমাল অভিভূত হয়ে গেল। সজারুর কাঁটা দেখে নয়, সজারুকে দেখেও নয়। তমাল বাগানের পেছন দিকটা খুব একটা ভালো করে ঘুরে দেখেনি আগে। আজ এই অন্ধকারে ঘোলাটে চাঁদের আলোয় বাগানের পেছন দিকের একটা চাঁপা ফুলের গাছ দেখে তমালের ভীষণ ভালো লাগলো। এই গন্ধটা খুব একটা ভালো লাগে না তার, কিন্তু গাছটার ডালে একটা ধবধবে সাদা পেঁচা বসে আছে, এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। কি শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। কয়েক মুহূর্তের জন্য এই পার্থিব জগৎ থেকে স্রেফ উবে গেল তমাল। মিষ্টি উগ্র একটা গন্ধ, তার সাথে হালকা হাওয়া। বিশাল বড় এক লক্ষ্মী পেঁচা যেন এক স্বপ্নময় জগতে বিচরণ করছে। অল্প কিছুক্ষণ পরে হুঁশ ফিরতেই তার মনে হলো এই দৃশ্যটা যদি সুতপাকে বিট্টুকে দেখানো যেত তাহলে দারুণ হতো। খুব আস্তে আস্তে পা টিপে টিপে বাগানের পেছন দিক থেকে বাড়ির প্রবেশের দিকে আসতেই ঝপ করে একটা শব্দ হলো খুব কাছে। চমকে উঠল তমাল। শব্দটা তো ফটকের পাশে কুয়োটার কাছ থেকে এলো। বিদ্যুতের মতো ঝিলিক খেলে গেল তমালের মাথায়। তাহলে কি কুয়োতে কেউ পড়ে গেল? বিট্টু কি বাইরে এসে ঘোরাঘুরি করছিল? সর্বনাশ! ঊর্ধ্বশ্বাসে সেই কুয়োর কাছে পৌঁছল তমাল। কোমর জলের ওপর মুখ বাড়াতেই বুকের রক্ত শুকিয়ে গেল তার। হে কি, জল তো কাঁপছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। যা ভেবেছে তাই, এখানে কেউ পড়ে গেছে। বিট্টু বিট্টু বলে চিৎকার করতে করতে বাড়ির দিকে ছুটল তমাল। বিট্টু, বিট্টু! দরজার কাছে পৌঁছতেই তার চিৎকারের জন্য বিট্টু সুতপা দুজনেই বাইরে এসে দাঁড়িয়েছে। কি হয়েছে বলে চেঁচামেচি করছে। কাছে যেতেই সুতপা বলল, ও কি হয়েছে? এত ঘামছো কেন তুমি? কি হয়েছে? মুহূর্তের মধ্যে সম্বিত ফিরে পায় তমাল। বিট্টু তো দাঁড়িয়ে আছে। তাহলে কি হলো? তমাল বলল, ওখানে পিছন দিকে গেছিলাম, হঠাৎ করে একটা পড়ে যাওয়ার মতো শব্দ শুনে ছুটে এলাম। আমি ভাবলাম বিট্টু বাইরে ঘোরাঘুরি করছিল নাকি, কিন্তু কই না তো। এত রাত্রে এখানে তো কেউ আসার কথা নয়। স্পষ্ট দেখলাম কুয়োর জল ভীষণভাবে কাঁপছে, যেমন ওর মধ্যে পড়ে গেলে হয় তেমন। মুখের কথা শেষ করতে না দিয়ে সুতপা বলে উঠল, সে কি সর্বনাশে কথা গো! বাবা, ভেতর থেকে একবার আলোটা নিয়ে আয় তো, একবার দেখি কি হলো। বিট্টু সঙ্গে সঙ্গে ভেতর থেকে হারিকেনটা নিয়ে আসতেই তিনজনে মিলে ঊর্ধ্বশ্বাসে দৌড়লো কুয়োর কাছে। কুয়োতে মুখ বাড়িয়ে সুতপা বলে উঠল, কই কিছু নেই তো, একেবারে শান্ত তো। সত্যিই কুয়োর জল একেবারে শান্ত। একটা পাতা নড়ে পড়লে যে ন্যূনতম কম্পন সৃষ্টি হয় সেটাও নেই। তাহলে একটু আগে কি দেখলো তমাল? সুতপা বলে উঠল, কি সব বলছো বলো তো? চোখের মাথা খেয়েছো নাকি? আর এই রাত বিরেতে তুমি বাগানের পেছন দিকে কি করতে এসেছো? আশ্চর্য বাবা! ভ্যাবাচাকা খেয়ে যায় তমাল। এতক্ষণ তাহলে কি দেখলো সে? এত বড় মনের ভুল হয় নাকি আবার? কিছু বলতে পারে না। বলে, হয়তো আমি ভুল দেখেছি, জানি না, বুঝতে পারছি না। চলো ঘরে চলো। মুখে বললেও তমালের মনে স্থির বিশ্বাস জন্মায় যে সে ভুল দেখেনি। এত ভুল হতে পারে না কখনো। সে স্পষ্ট শুনেছে কুয়োয় পড়ে যাওয়ার শব্দ, ছুটে এসে দেখেছে জলের উথাল পাথাল রূপ। হঠাৎ করে কি হলো কিছু বুঝতে পারছে না। রাতের বেলা হঠাৎ ঘুমটা ভেঙে গেল তমালের। ভীষণ গরম হচ্ছে। এখানে তালপাতার পাখা নিয়ে শোয়ার অভ্যেস হয়ে গেছে। প্রথম প্রথম খুব গরম হয় বটে, কিন্তু আস্তে আস্তে রাত যত বাড়তে থাকে হালকা ঠান্ডা হাওয়া এই ভ্যাপসা গরমের অনুভূতিটাকে কাটিয়ে দেয়। আজ কি হলো কে জানে। ও কি, সুতপা ওভাবে বসে দরজার দিকে তাকিয়ে আছে কেন? বাইরে থেকে কেমন যেন লোকজনের ছোটাছুটির শব্দ আসছে না? সুতপার দিকে তাকাতে সুতপা বলল,
বাইরে কারা দৌড়াদৌড়ি করছে বলো তো? অনেকক্ষণ ধরেই কেমন যেন আওয়াজ হচ্ছে, ঘুমটা ভেঙে গেল। হ্যাঁ, আমার তো ভীষণ গরম হচ্ছিল। বাইরে থেকে কেমন আলো আসছে, কি হচ্ছে বলো তো? কি হচ্ছে সেটা আমায় জিজ্ঞাসা না করে একবার উঠে দেখো না। এইসব হতে হতেই হঠাৎ করে বাইরে থেকে একজন পুরুষ কণ্ঠে চিৎকার করে উঠল, মেরে ফেলবে, মেরে ফেলবে, ওগো ওগো, কে কোথায় আছো, বাঁচাও, মেরে ফেলবে। অসম্ভব রকম হকচকিয়ে যায় সুতপা আর তমাল। বিট্টু এখনো ঘুমোচ্ছে। ওরা দুজনেই মনে মনে ভাবছে স্বপ্ন দেখছে না তো, এসব কি হচ্ছে। বাইরে থেকে কয়েকশো লোকের ছোটাছুটির শব্দ আসছে। এখন আর আওয়াজটা একটা কণ্ঠ থেকে আসছে না। একটা স্ত্রীলোক চিৎকার করে ওঠে, ছেড়ে দাও গো, ওগো ছেড়ে দাও গো, ছেড়ে দাও, ওগো ছেড়ে দাও গো। কি হচ্ছে এসব? দুজনেই আস্তে আস্তে উঠে জানলাটার কাছে গিয়ে বাইরের দিকে তাকাতেই যে দৃশ্য দেখলো তারা হকচকিয়ে গেল। 20-30 জন লোক মশাল হাতে ছোটাছুটি করছে। ধোঁয়ায় ভরে যাচ্ছে চারপাশটা। স্বপ্ন নাকি সত্যি? আজকের দিনে দাঁড়িয়ে 250 বছরের কোনো দৃশ্য তাদের চোখের সামনে তারা দেখছে, কিন্তু কিচ্ছু বুঝতে পারছে না। মানুষজন মাথায় লাল কাপড় পরা, হাতে লাঠি, এরা কারা? তারা অবাক হয়ে দেখল একজন মানুষ লাঠি হাতে দাঁড়িয়ে থাকা একটা লোকের পায়ে পড়ছে, মাথা ঠুকে ঠুকে কাঁদছে। ছেড়ে দাও গো, ওগো ছেড়ে দাও গো, ওগো আমার ছেলেটার কি হবে গো। সন্ডামার্কা মানুষটা ভীষণ জোরে একটা লাথি মারল লোকটার পেটে। ছিটকে সরে গেল লোকটা। এরপর ঘটে চলা দৃশ্যের ক্রমে বাস্তব, অবাস্তব, স্বপ্ন জগৎ, মায়া সব কিছুরই ধারণা লুপ্ত হয়ে গেল তমাল আর সুতপার। ভীষণ ভয়াবহ চিৎকার আসছে কাছ থেকে। প্রচণ্ড একটা নারীর চিৎকার, অমানবিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার চিৎকার, পৈশাচিক কোনো অত্যাচার থেকে মুক্তি পাওয়ার চিৎকার। মনে হচ্ছে শত সহস্র ক্ষুধার্ত নেকড়ে কোনো মানুষকে ছিঁড়ে কেটে খাচ্ছে। সহ্য করতে পারছে না আর তারা। সেই যে রোগা মানুষটা পা ধরে কাঁদছিল, সেই মানুষটা ছিটকে পড়ার পর আর উঠে দাঁড়াতে পারল না, মারা গেছে হয়তো। এইসব যখন ঘটছে তখন তমাল দেখতে পেল যে তাদের সামনের যে মাঠ, কামিনী গাছ, পুরনো চাপা দেওয়া পাতকো, সেগুলো আর কিচ্ছু নেই। 4-5টা জায়গায় জায়গায় ভেঙে পড়া ইটের পাঁচিলটাও নেই। সামনে দূর দূরান্ত পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো পাঁচিলটা তৈরি হয়ে বাড়িটাকে ঘিরে ফেলেছে। পুরনো রাজবাড়ির যেমন সিংহদুয়ার থাকে তেমন দরজা এসে দাঁড়িয়েছে বাড়ির সামনে। যা ঘটনা তারা এতক্ষণ ধরে লক্ষ্য করছে তা বাড়ি আর ওই সিংহদুয়ারের মাঝখানে থাকা প্রকাণ্ড ফাঁকা জায়গার মধ্যেই ঘটছে। এসব তো কিছু ছিল না এখানে। এ কোন জগতের দৃশ্য দেখছে তারা চোখের সামনে? কিন্তু জায়গাটা যে তাদের বাড়ির সামনে এতে কোনো সন্দেহ নেই। বিকেলে সাইকেলে করে ফেরার সময় ওখান দিয়েই বাড়িতে ঢুকেছে তমাল। সকালে এখান দিয়ে স্কুলে দিতে বেরিয়েছে। আর সেই নারী কণ্ঠের চিৎকার সহ্য করা যাচ্ছে না। হঠাৎ দেখতে পেল একজন মহিলা ছুটে আসছে। কি অপরূপা সুন্দরী! কিন্তু এ কি অবস্থা? গায়ে শাড়ি নেই, প্রায় বিবস্ত্রা, রক্তে সারা গা ভেসে যাচ্ছে, মাথার চুল খুলে পেছনের দিকে উড়ছে। অসহ্য চিৎকার করতে করতে কোনো ক্রমে ছুটছে। তার পেছনে পৈশাচিক হাসি হাসতে হাসতে ছুটে আসছে এক দানব তুল্য বিশালাকার চেহারার পুরুষ। তমাল শুনতে পেলে সে বলছে, আমায় না বলবি? হ্যাঁ, আমায় না বলবি? তোর এত বড় সাহস অম্বিকা চৌধুরী মুখের ওপর না বলা? হ্যাঁ, দেখলি তো কেমন লাগে? আশপাশ থেকে লাঠি হাতে দাঁড়িয়ে থাকা ভিনদেশি মানুষগুলো হাসছে। সেই স্ত্রীলোক এতক্ষণে ছুটে গিয়ে ঝাঁপ দিয়েছে কুয়োতে। জোরে আওয়াজ হলো, তারপর সব চুপচাপ। দৃশ্যটা দেখে গা ঘিন ঘিন করে উঠল তমালের। সাদা ধুতি আর খালি গায়ে যে লোকটা নিজেকে অম্বিকা বলে দাবি করলো, তার সারা গায়ে রক্ত আঁচড়ের দাগ। ইস, এক্ষুনি যে সর্বনাশ সে করলো, সেটা করে তার বিন্দুমাত্র অনুশোচনা তো দূর থাক, পিশাচের মতো আনন্দ করছে। ঘটনা এখানেই শেষ হলো না। একটা মানুষ একটা
10-12 বছরের ছেলেকে টেনে হিঁচড়ে নিয়ে আসার চেষ্টা করছে। পিশাচটার সামনে ছেলেটা কিছুতেই আসতে চাইছে না, হাত পা ছাড়িয়ে পালানোর চেষ্টা করছে, কিন্তু ওর ক্ষমতায় পালানো সম্ভব নয়। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। তোকে ছাড়বো কি করে শালা? তোকে ছাড়লে তো সব জানিয়ে দিবে। তোকে তো বাঁচানো যায় না। হেই, কে কোথায় আছিস? ওটাকে মেরে এই কামিনী গাছের তলায় পুঁতে দে। একটা আওয়াজও যেন এই বাড়ির বাইরে না যায়। 5-6 জন লোক মিলে 10-12 বছরের বাচ্চাটাকে টেনে হিঁচড়ে নিয়ে আসার চেষ্টা করছে। মনে হচ্ছে ওর হাত পা ছিঁড়ে নিয়ে যাবে, অসহ্য যন্ত্রণা করছে। লাগছে। বাচ্চাটাকে মারছে, চুল ধরে টানছে। কি অমানবিক অত্যাচার! আর সহ্য করতে পারছে না। এরপর আর বিশেষ কিছু মনে পড়ছে না তমালের। সে চোখের সামনে দেখল 10-12 বছরের বাচ্চাটার উপর অমানবিকভাবে প্রহার নেমে এলো। মারতে মারতে বাচ্চাটার মাথা ফেটে গেল, মাথা থেকে ঘিলু বেরিয়ে এলো। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে বাচ্চাটা একটা সময় নিস্তেজ হয়ে পড়ল। লাঠির আঘাত, লাথি এবং সবশেষে ওই লুকিয়ে পড়া ছোট্ট শিশুটার গায়ে অগ্নি সংযোগ করে থামলো আশপাশের অসুরগুলো। এটা কি মানুষ? পরদিন সুতপাই ডেকে তুলল তমালকে। দুজনেই ঘরের দক্ষিণ দিকের জানলাটার তলায় পড়েছিল। বিট্টু সকালবেলা জিজ্ঞেস করল, বাবা, মা, তোমরা এখানে শুয়ে আছো কেন? কোনো রকমে উঠে বসে ফ্যাল করে একে অপরের দিকে তাকিয়ে থাকে তারা। সারা গা হাত পা অসহ্য ব্যথা, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। মনে হচ্ছে তাদের যেন বহুদিনের জ্বর সবে কমতে শুরু করেছে। গত রাতে যেসব ঘটনা তারা চোখের সামনে ঘটতে দেখেছে সেগুলো সত্যিই না স্বপ্ন। দিনের আলোয় এমন যে কোনো ঘটনা ঘটতে পারে তা বিশ্বাস প্রথমে হতে চাইল না তমাল বা সুতপার। কারণ চোখের সামনে 200-250 বছর আগেকার যে ঘটনা ঘটতে দেখল তার কোনো প্রেক্ষাপট, কারণ, বৃত্তান্ত কিচ্ছু বুঝতে পারল না তারা। আপাতত বিট্টুর সামনে কোনো কথা বলল না ওরা দুজনে। যতটা সম্ভব ততটা স্বাভাবিক থাকার চেষ্টা করল। তমাল অফিসে বেরোলো, যাওয়ার পথে বিট্টুকে স্কুলে দিয়ে গেল। সুতপা বাড়ির কাজকর্ম করতে থাকল। দিনের ব্যস্ততা আস্তে আস্তে যত বাড়তে লাগলো তত এই বিশ্বাস দৃঢ় হতে লাগলো যে গত রাতে কোনো দুঃস্বপ্ন বা ওই জাতীয় বস্তুতেই তারা সম্মোহিত হয়ে গিয়েছিল। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেছে। তমাল, সুতপা দুজনেরই মন থেকে এই ঘটনার রেশ প্রায় মুছে গেছে। তারা নিশ্চিত যে সেদিন রাতে কোনো দুঃস্বপ্ন দেখেছিল। শুধু একটা বিষয় খটকা মন থেকে কাটেনি, তা হলো দুজনেই একই রকম জিনিস কি করে দেখল। কিন্তু কিছু বুঝে উঠতে পারেনি। সেদিন শনিবার। বিট্টুর স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। দুপুরবেলা যখন সুতপা খেতে বসেছে তখন বিট্টু ছুটতে ছুটতে ঘরের মধ্যে ঢুকে বলল, মা, ও মা, এই দেখো আজকে কি এনেছি। ব্যাগ থেকে যে কৌটোটা করে বিট্টুকে খাবার পাঠায় সুতপা, সেই কৌটোটা বের করে সামনে রাখল। বিট্টু খুলতেই ভেতর থেকে একটা জিভে জ্বলানো গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল। ওমা, এ তো কদবেল, তুই কোত্থেকে পেলি? উৎফুল্লিত হয়ে জিজ্ঞেস করল সুতপা। বিট্টু বলে, জানো তো মা, তিদু আজকে এটা আমাকে খাইয়েছে। খুব ভালো খেতে, খেয়ে দেখো। ওদের বাড়িতে গাছ আছে না, ওর মা করে পাঠিয়েছে। ওমা, তাই নাকি? তা সে কোথায় থাকে? একদিন আমাদের এখানে আসতে বলিস না? কোথায় থাকে জানি না গো মা, ওকে জিজ্ঞেস করলে কিছুতেই বলে না। স্কুল থেকে বেরিয়ে আমাদের সঙ্গে কিছু দূর এসে রোজই বলে, এবার তোরা এগিয়ে যা, আমি বাড়ির দিকে যাই। কোথায় বাড়ি কিছুতেই বলে না। মনে হয় এই গ্রামে কোথাও থাকে না। আচ্ছা, আমি পরের দিন গিয়ে ওকে বলবো যে মা তোকে আমাদের বাড়িতে আসতে বলেছে। জানো তো মা, ওর মাথায় খুব বড় একটা দাগ আছে। ওকে জিজ্ঞেস করলে বলে যে গাছ থেকে পড়ে গিয়ে একবার ওর মাথা ফেটে গেছিল। খুব বড় একটা দাগ।
রাতের বেলা এই ঘটনাটা আরও দুবার দুজনেই দেখেছে তারা। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, তারপর একই রকমভাবে ঘটনাগুলো ঘটতে থাকে। সেই একই রকমভাবে ভ্যাপসা গরমে চারপাশটা ভরে যাওয়া, মশাল হাতে লোকজনের দৌড়োদৌড়ি, তারপর সেই স্ত্রীলোকের ওপর অমানবিক অত্যাচার, পৈশাচিক হাসতে হাসতে অম্বিকাচরণের বেরিয়ে আসা, স্ত্রীলোকটির কুয়োতে ঝাঁপ দেওয়া, বাচ্চা ছেলেটাকে পিটিয়ে মেরে ফেলা, এই সব দৃশ্য বারবার তাদের স্বপ্নে অথবা বাস্তব জগতে ফিরে এসেছে। যতবারই ঘটনা তারা চোখের সামনে ঘটতে দেখেছে, ততবার বাস্তব জীবন আর কল্পনার জীবনের সীমারেখা মিশে গেছে। তারা বুঝতে পারে না এই ঘটনা কি করে ঘটে, কেন ঘটে, আদৌ কি ঘটে, এর মাধ্যমে কে কি বোঝাতে চায়। এই ঘটনাগুলোর পর তমালের মনের মধ্যে একটা স্থির বিশ্বাসের জন্ম হয়েছে। কামিনী গাছ আর তার আশেপাশের জায়গাটায় এমন কিছু আছে যা বিশেষ ইঙ্গিত বহন করছে। বারবার ওই গাছটার আশপাশেই 10-12 বছরের একটা ছেলের যাওয়া আসা, রাতের বেলায় বিভীষিকাময় ঘটনাগুলো সব ওই জায়গাতেই ঘটা কিছু একটা ইঙ্গিত বহন করছে। বিট্টু কেন বারবার ওই গাছটার দিকে তাকিয়ে বসে থাকে? কেন দুপুরবেলা ঘর থেকে চলে গিয়ে ওই গাছের তলায় খেলে? কেন বারবার বলে যে তিলু নামের ছেলেটাকে সে কামিনী গাছের কাছ পর্যন্ত বহুবার আসতে দেখেছে, কিন্তু যতবারই ডাকে ততবারই সে ওখান থেকে চলে যায়, বাড়ির মধ্যে কখনো আসে না? কি আছে এই গাছ আর তার আশপাশের জায়গাতে? তমাল ভেবেছে কথাটা একবার সুতপাকে বলবে। তমাল সুতপাকে বলে ওই গাছের পেছনের জায়গাটা খুঁড়ে দেখবে একটু। প্রথমে সুতপা খুব আশ্চর্য হয়, তারপর তমালই বুঝিয়ে বলে, একটু খুঁজে দেখি না, কিছু তো থাকলেও থাকতে পারে। বারবার এই ছেলেটাকে ওই জায়গাতেই দেখছি কেন? হতে পারে ওর কোনো কিছু ওই জায়গাতেই রয়েছে। এটুকু তো বুঝতে পারছো, এই ছেলেটা রক্ত মাংসের শরীরের কোনো মানুষ নয়। শুনে গা শিরশির করে ওঠে সুতপার। পরক্ষণই মনে হয় সেও তো এতদিন মনে তাই ভাবছিল, তাই তমালকে বাধা দেয় না সে। তমাল খুব ভালো করে লক্ষ্য করেছে গাছটা যে জায়গাতে দাঁড়িয়ে আছে তার আর পাঁচিলটার মধ্যে 10 একটা জায়গা রয়েছে। জায়গাটা একটু উঁচু আশেপাশের জমির তুলনায়। বারবার ওখানটাতেই বাচ্চা ছেলেটাকে ঘুরতে দেখেছে তমাল, সুতপা, বিট্টু সবাই। তাই ভাবনা মতো তমাল আজকে এই জায়গাটা খুঁড়বে। কোদাল শাবল নিয়ে যখন এই জায়গাটার কাছে এসে দাঁড়ায় তমাল, তখন তার সঙ্গে সুতপাও আসে। তমাল খুঁড়তে শুরু করে। একটার পর একটা কোদালের কোপে মাটির চাঙড় উঠে আসতে থাকে। সুতপা লক্ষ্য করে তমালের মধ্যে বিন্দুমাত্র কোনো সংশয় কাজ করছে না। সে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে মাটি কুপিয়ে চলেছে। ভাবটা কতকটা এমন যেন এখানে নিশ্চিতভাবেই কিছু আছে, তা সে জানে। বেশ কিছুক্ষণ খোঁড়ার পরে তমাল হঠাৎ বলে ওঠে, হায় ভগবান! সুতপা ছুটে এসে ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করে। তারা দেখে গর্তের মধ্যে একটা 12-13 বছরের শিশুর কঙ্কাল শুয়ে রয়েছে। মাথার করুটি ফেটে গেছে, হাড়গুলো এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। তমাল বলে, বুঝলে সুতপা, আমি যদি খুব ভুল না হই তাহলে এইটাই তিলু, যে বারবার বিট্টুর কাছে ফিরে আসছে, বিট্টুকে দেখা দিচ্ছে, আমাদেরকে দেখা দিচ্ছে। কেন জানো? মুক্তির জন্য। আমরা যে রাতের বেলা ঘটনাগুলো দেখছি সেগুলো কেন আমরা দেখছি জানো? এই তিলু আর তিলুর মা মারা গেছে, মুক্তি পায়নি। এই 10 বছরের ছেলেটার সামনেই প্রায় বলতে গেলে তার মাকে জঘন্যভাবে ধর্ষণ করেছিল ওই জানোয়ারটা। তারপরে সাক্ষ্য প্রমাণ লোপাটের জন্য এই ছেলেটাকে মেরে ফেলে এখানে পুঁতে দিয়েছিল। আমরা যা যা দেখেছি সেগুলো স্বপ্ন নয় গো, সেগুলো সত্যি। এই বাড়িতে কাল রাত্রে ঘটে যাওয়া ঘটনা আমরা দেখছি, কারণ যারা এই ঘটনায় মারা গেছে তারা আমাদের দেখা দিচ্ছে। তারা চাইছে আমরা তাদের মুক্তির ব্যবস্থা করি। আরও একটা কঙ্কাল পাওয়া যাবে, তিলুর মায়ের কঙ্কাল, যে সেদিন রাত্রে যন্ত্রণা, কষ্ট, লাঞ্ছনা সহ্য করতে না পেরে ছুটে এসে ঝাঁপ দিয়ে মারা গিয়েছিল। আমার মনে হয় এই কঙ্কালটার কোনো ঠিকঠাক ব্যবস্থা করতে পারলে আমরা আর এখানে এরকম কোনো দৃশ্য দেখব না। এদের মুক্তির ব্যবস্থা করতে হবে। কিভাবে মুক্তির ব্যবস্থা করবে গো? শুনেছি এরকম কোনো আত্মার মুক্তি ঘটানোর জন্য যা পাওয়া যায় তাকে দূরে কোথাও নদীতে ফেলে দিয়ে আসা বা পবিত্র স্থানে পুঁতে দেওয়া, এরকম কিছু করতে হয়। আমি ভাবছি আজ এখানে যা কিছু পেলাম সব কিছু তুলে যত্ন করে রাখি,
কালকে সকালবেলা একবার ট্রেন ধরে সিরাজগঞ্জ যাব, ওখান থেকেই গঙ্গায় ফেলে দিয়ে আসবো সব কিছু। কালকে ভোরেই উঠে বেরিয়ে পড়বো যাতে কেউ দেখতে না পায়। কথা মতোই কাজ করে তমাল। পরদিন সকালবেলা উঠে বড় একটা ব্যাগে করে সব কিছু ভরে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় সকালের প্রথম ট্রেন ধরে। সিরাজগঞ্জ পৌঁছে স্টেশন থেকে বেরিয়ে পায়ে হাঁটা তালতলার দিকে গিয়ে সব কিছু গঙ্গায় ফেলে দিয়ে আবার বাড়ি ফিরে আসে। আসার সময় বড় কালীতলায় পুজো দিয়ে প্রার্থনা করে আসে যাতে বাচ্চা ছেলেটা আর তার মায়ের আত্মার মুক্তি ঘটে। বাড়ি ফেরার পর তমাল, সুতপা, বিট্টু শান্তিতেই এখানে হয়ে গেল 2 বছর রয়েছে। আর কখনো তারা এমন কোনো দৃশ্য দেখেনি। ঈশ্বরের অশেষ কৃপায় এত বছরের আটকে থাকা তাদের আত্মার মুক্তি ঘটেছে। হয়তো বিধাতা তাদের হাত দিয়েই কাজ করাতে চেয়েছিল। অদ্ভুতভাবে সব ঘটনা ভুলে যায় তারা। বিট্টু বড় হওয়ার সাথে সাথে তিলু বলে যে ছেলেটা তাদের স্কুলে পড়তো তাকে আর তাদের স্কুলে আসতে দেখেন। তমাল, সুতপা এরাও রাতের সেই বিভীষিকাময় ঘটনা, জীবনে ঘটে যাওয়া এতগুলো অদ্ভুত অধ্যায় কোনো কিছুই আর মনে করতে পারে না। কোনো অদ্ভুত লীলায় তাদের মাথা থেকে সব স্মৃতি মুছে যায়। তারা আস্তে আস্তে বাড়িটার কিছু কিছু জায়গা মেরামত করে এখানেই বসবাস করতে থাকে আনন্দে, শান্তিতে। বহু বছর আগে মারা যাওয়া সেই ছেলে আর তার মা হয়তো স্বর্গলোকের কোনো জায়গা থেকেই পরিবারের ওপর অসীম আশীর্বাদ বর্ষণ করে মুক্তি ঘটানোর জন্য। বহু বছর কেটে গেছে। এখন তমালরা আর ছাতিম পোতায় থাকে না। বিট্টু ক্লাস 7-এ পড়ে। তমালও পোস্ট অফিসে চাকরি ছেড়ে এখন নিজে সুতপার সাথে একটা ব্যবসা শুরু করেছে। একদিন বিকেলবেলা কফি হাউসের সামনে প্রদীপের সাথে দেখা। প্রদীপ দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, কিরে বেটা, কেমন আছিস? আরে ভাই, আমি তো বেশ ভালো আছি, তুই কেমন আছিস বল? বহু বছর পর দেখা। এই হলো প্রথম সেই বৃহত্তর আলাপচারিতা। বহু বছর পর স্কুলের বন্ধুত্ব অনেক ঘনিষ্ঠ হয়। প্রদীপ ছেলেটা ভীষণ বদলে গেছে। তমালের দেখা সেই ছোটবেলাকার নিষ্ঠুর বদমাশ টাইপের প্রদীপ আর নেই। এখন সে অনেক শান্ত, অনেক বোদ্ধা। এখন সে প্রায় অন্তরা মানে তার স্ত্রীকে নিয়ে তমালদের বাড়িতে আসে। বেশ ভালো পারিবারিক বন্ধুত্ব হয়েছে। একদিন সন্ধেবেলা তমাল আর সুতপা প্রদীপদের ফ্ল্যাটে গেছে গল্প করার জন্য। বিট্টু মামার বাড়িতে আছে। বহু কথা হচ্ছিল, বেশিরভাগই ব্যবসা আর রাজনীতি এই সব সংক্রান্ত। তারপর একসময় হঠাৎ করেই তমালদের প্রদীপের দেশের বাড়িতে কয়েক বছর চাকরির জন্য থাকার প্রসঙ্গ ওঠে। ওখান থেকেই চলে আসার পর ঘটে যাওয়া ঘটনাগুলো বহুবার মনে পড়েছে দুজনের পরপর সেই কয়েক রাতে দেখা অদ্ভুত ঘটনা, মাটি খুঁড়ে কঙ্কাল পাওয়া, তাকে ভাসিয়ে দেওয়া, তারপরেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি বন্ধ হয়ে যাওয়া। সব কিছুকেই খুব সহজভাবে নিতে পেরেছিল তখন তমাল আর সুতপা। পরে ওই গ্রাম, ওই প্রকৃতি, ওই বাড়ি ছেড়ে যখন শহরে পাকাপাকিভাবে বসতি স্থাপন করে তখন ঘটনাগুলোকে কেমন অদ্ভুত মনে হয়। মাঝে মাঝে মনে হয় গোটা ঘটনাগুলোই হয়তো তাদের মানসিক ভ্রম ছিল, যাকে হ্যালুসিনেশন বলে। মাঝে মাঝে মনে হয় যে সত্যিই এমন কিছু ঘটেছিল হয়তো। আজকে এই সব প্রসঙ্গ নিয়ে কথা উঠতে বেশ কিছু কথা বলে বসে হঠাৎ করে সুতপা। তমালের ইচ্ছে ছিল এই ঘটনা প্রসঙ্গ নিয়ে কখনোই প্রদীপকে কিছু না জানানো। যতই হোক ওদের পারিবারিক ব্যাপার, হয়তো বন্ধুত্বে ব্যাপারটার প্রভাব পড়বে। এখন সুতপা হঠাৎ বলে বসে, আর বলো না অন্তরা, তোমার যে এখানে বিয়ে হয়েছে আর কোনোদিন ওই ছাতিম পোতা নাকি ওখানে যাওনি, তুমি খুব বাঁচা বেঁচে গেছো। যা ভুতুরে বাড়ি, আমি তো 1 বছর ছিলাম, আমি জানি। এটা কিন্তু তুমি বাড়াবাড়ি করছো বৌদি। হ্যাঁ, পুরনো বাড়ি ঠিকই, কিন্তু অমন বাড়ি ওই জায়গায় আর কটা আছে বলো তো? হ্যাঁ, আমি খুব একটা দেখাশোনা করতে পারি না, ভেঙে চুরে গেছে, সে কথা তো আমি মানছি, 100 বার মানছি। তা বলে বাড়িটাকে ভুতুরে বলবে? এক সময় পরপর ওই 3 গ্রামে চৌধুরীদের নামে বাঘে বলদে এক ঘাটে জল খেত। আর শুরু হলো। বিয়ের পর থেকে 1 লক্ষবার আমি এই কথাটা শুনেছি, কিন্তু এ জীবনে চোখে নাই জমিদার বাড়ি আর নাই জমিদার বাড়ি কোনো সম্পত্তি আমি দেখতে পেলাম। শুনেই গেলাম শুধু। না না, মোটেই না।
ওখানে আমাদের সাথে রীতিমতো ভুতুরে ঘটনা ঘটেছে। এবার আর চোখে তাকালো তমাল, চোখে ইশারাপূর্ণ দৃষ্টি, কিন্তু চিরকালের মতো সুতপা বিন্দুমাত্র পাত্তা না দিয়ে বলে চলল, ওখানে আমরা যখন ছিলাম তখন বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে আমাদের সাথে। ও তোমাকে কিছু বলেনি তোমাদের পারিবারিক ইতিহাসের ব্যাপারে সেই সব কিছু ভেবে? হুড়ুজোড়া কুঁচকে যায় প্রদীপের। সে বলে, কিরে তমাল, এসব কি শুনছি? একটু পরিষ্কার করে বলতো, বৌদির কি ব্যাপার? হ্যাঁ? না না, সেরকম কিছু না, ছাড় তো তুই। না বাবা, এত সহজে ছাড়ছি না। কি ব্যাপার বলতো? ছাড়াছাড়ির কোনো ব্যাপার তো এখানে নেই। আমরা যদি সে যাত্রায় ওই হাড় পাজরাগুলোকে ভাসিয়ে না দিতাম তাহলে আজকে হয়তো বিট্টুকে নিয়ে আর প্রাণে বেঁচে থাকতাম না। এটা ঠিক যে আমাদের কোনো ক্ষতি হয়নি, কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তো আর কখনো মিথ্যে হয়ে যেতে পারে না। অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে অন্তরা আর প্রদীপ। হাড় পাঁজরা ভাসিয়ে দেওয়া, কি সব বলছে রে বাবা? তমাল বোঝে পরিস্থিতি বেগতিক। এবার তার সবকিছু না বলে কোনো উপায় নেই। সে বলে, আসলে ব্যাপারটা কি বলতো, ওই রকম গ্রাম্য পরিবেশ, শহর থেকে বহু দূরে, কোনো রকম আধুনিকতার কোনো লেশ মাত্র নেই। ওই পরিস্থিতিতে কটা বছর আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে আর সেগুলোকে আমরা ঠিক করে জাস্টিফাই করতে পারি না। হ্যালুসিনেশন না সত্যি কিছু চোখে দেখেছিলাম ভগবানই জানে। ঘটনার শুরুটা অনেকটা বলতে পারিস বিট্টুকে দিয়ে হয়েছে। বিট্টু স্কুলে একটা বন্ধু পড়তো, কি বেশ নাম ভুলে গেছি। সেই ছেলেটা বিট্টুকে খুব প্রভাবিত করেছিল, যা হয় আর কি, বেস্ট ফ্রেন্ড তাই বলতে পারিস। সমস্যা হচ্ছে ওই ছেলেটার মতোই একটা ছেলেকে আমরা প্রায় আমাদের বাড়ির আশেপাশে অনেকবার ঘুরতে দেখেছি। বিট্টু দেখেছে, ও দেখেছে, আমি দেখেছি, সবাই দেখেছি। বিশেষ করে রাত বিরেতে, মানে ধর ওখানে তো রাতের বেলা আলো থাকতো না, মোমবাতি নয়তো হ্যারিকেন নিয়ে কাজকর্ম করতে হতো। এই ধর আমরা খেতে বসেছি, হঠাৎ বাইরে কেমন একটা ধূপ করে আওয়াজ হলো, আমি হয়তো উঠে গিয়ে দেখার চেষ্টা করলাম বাইরে কি হলো। আচ্ছা প্রদীপ, তোর মনে আছে ওই বাড়িটা ঢোকার সময় একটা কামিনী গাছ ছিল ডান দিকটা করে, আর বাঁ দিকে একটা বিশাল বড় কুয়ো ছিল একটু ভেতরের দিকে ঢুকে এসে পাঁচিলের ভেতরে? যদিও পাঁচিলটা বহু জায়গায় ভেঙে পড়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, তুই বল। হ্যাঁ, তো সেই কামিনী গাছটার তলা দিয়ে হঠাৎ করে দেখলাম একটা ছেলে বাইরের দিকে বেরিয়ে চলে গেল। বহুবার দেখেছি ওই দিক থেকে কুয়োর পাশ দিয়ে বাগানের পিছন দিকে চলে গেল। যতবার খোঁজ করতে গেছি ততবারই কিচ্ছু পাইনি। আবার ধর দুপুরবেলা ও হয়তো একা বাইরের দাওয়াটায় বসে আছে, হঠাৎ করে কোনো মহিলার কথা বলার শব্দ শুনতে পেল, কখনো বা কান্নার শব্দ শুনতে পেল। উঠে গিয়ে যখন খুঁজছে তখন আর কিছু দেখতে পাচ্ছে না। একটা ঘটনার কথা আমার খুব পরিষ্কার মনে আছে, জানিস তো? তখন ওখানে গিয়েছি, বেশ কিছুদিন হয়ে গিয়েছে। একদিন রাত্রিবেলা সজারুর কাটা বিট্টুকে দেখাবো বলে বাগানের পিছন দিকটায় গেছি। তার আগে সজারু যাওয়ার সেই ঝুমঝুম আওয়াজটা পেয়েছি। বাগানের পিছনটা গিয়ে কিন্তু সজারু দেখতে পাইনি। একটা পেঁচা, বড় সাদা লক্ষ্মী পেঁচা দেখে খুব ভালো লাগছে, সেদিকেই তাকিয়েছিলাম। হঠাৎ করে সম্বিত ফিরল ছপাং করে একটা আওয়াজ হওয়াতে। ছুটে গেলাম, স্পষ্ট মনে হলো কি যেন পড়ে গেল। কুয়োর মধ্যে তাকিয়ে দেখি কেউ কোনো অঘটন ঘটিয়েছে। তারপর ঘরে গিয়ে দেখি ও আর বিট্টু ঠিকই আছে। ওরা যখন এসে কুয়োর মধ্যে তাকালো তখন জল একদম স্থির। তখন আমার নিজেরও বিশ্বাস করতে ঘটনাগুলো কেমন অদ্ভুত লাগতো। সুতবা একদমই বিশ্বাস করেনি। দেখ, আজকে এই এলইডি আলোর তলায় এসিতে বসে এই কথাগুলো হয়তো একদমই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না তোর বা অন্তরার কারোরই, কিন্তু সেদিন বা সেই সময়টাতে ওই গ্রামে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে, তুই বিশ্বাস কর, একটাও আমি বাড়িয়ে বলছি না বা বানিয়ে বলছি না। এখন তোদের যদি বিশ্বাস না হয় সেটা তোদের দোষ নয়। আজকের এই পরিস্থিতিতে আমাদেরও ভাবলে খুব অদ্ভুত লাগে, কিন্তু সেদিন আমাদের কাছে ওই ঘটনাগুলো খুব বিভীষিকাময় মনে হতো। সে কি রে, এত কিছু ঘটে গেছে, তুই আমায় কোনোদিন তো বলিসনি? এত বছর পর এসব জানতে পারছি। দেখ ভাই, রাগ করিসনি। এখনকার তুই আর আগেকার তুইয়ের মধ্যে অনেক তফাৎ। এখন তুই অনেক কাছের হয়ে গেছিস, তখন তেমনটা ছিল না রে। আর তার থেকেও বড় কথা, এরপরে আসল যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনা থেকে আমার মনে হয়েছিল যে যদি এইগুলো তোকে পরিষ্কার করে আমি বলি তাহলে হয়তো তোর কোথাও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার ভয় আছে। সেইটা থেকে আমার ভয় হয়েছিল যে আমাদের বন্ধুত্বে হয়তো কোনো প্রভাব পড়বে।
তাই জন্যই কিছু বলিনি তোকে। দেখ, আমাদের পারিবারিক ইতিহাস খুব একটা ভালো নয়। আমাদের পরিবার বেশ যাকে বলে কুখ্যাতই ছিল। তার কিছু কিছু গল্প তুইও জানিস, ছোটবেলা থেকে আমি তোকে বলেছি। হ্যাঁ, অবশ্য যে সব আমি জানি তাও নয়, তবে বেশ কিছু ঘটনাই তোকে বলেছি যে তুই ছাড়া হয়তো একমাত্র অন্তরাই জানে, আর কেউ নয়। হ্যাঁ, তা ঠিক। আসলে এর পরের ঘটনাটা একটু অস্বস্তিকর। হ্যাঁ, মানে এটা আমি বলছি। একদিন রাত্রেবেলা আমার ওর দুজনেরই ঘুম ভেঙে গেছে। আমি কিছুক্ষণ আগে থেকেই বাইরের দিকে তাকিয়ে বসেছিলাম। তারপর দেখলাম ও বিছানার উপরে উঠে বসলো। তখন কিন্তু গরম হওয়ার মতো সময় নয়, তাও অসম্ভব একটা গরম হচ্ছে ঘরের মধ্যে। এখন ওই রাত্রের ঘটনাটা, যদিও এই রাত্রে বলাটা ভুল হবে, এটা প্রায় আমি ওর দুজনেই 3 বারের মতো দেখেছি। ওখানে 3 বারই কেমন ঘোরের মধ্যে ছিলাম। যাই হোক, এই ঘটনাটা অসম্ভব পরিমাণে প্রভাব ফেলেছিল আমাদের ওপর। বিট্টুটা ঘুমোচ্ছে, হঠাৎ বাইরে কেমন অনেক লোকজন দৌড়ে গেলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন আওয়াজ হতে শুরু করলো। আমার কেমন যেন ভয় ভয় করছিল। তার আগেই বেশ কয়েকবার ও দেখেছে ওই একটা ছেলে বাইরে ফটকের কাছে পাঁচিলের কাছে ঘুরে বেড়ায়। চোর ডাকাত এলো নাকি? ওই বাড়িটা যেখানে, তার আশপাশে বিশেষ কোনো বসতি নেই। চেঁচিয়ে গলা ফাটিয়ে ফেললেও কেউ এসে সাহায্য করবে তার উপায় নেই। ওকে আমি বললাম উঠে গিয়ে দেখতে। সে তো দেখি উঠে গিয়ে জানলার কাছে দাঁড়িয়ে গেল, তো দাঁড়িয়েই রইল। তারপর আমি আস্তে আস্তে পিছনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম মশালধারী হাতে লাঠি নিয়ে বেশ কিছু বিশাল আকার চেহারার লোকজন বাড়ির আশেপাশে দাঁড়িয়ে, ফটকের কাছে, সামনের মাঠটায়, সব জায়গাতে। আর যেটা অদ্ভুত লাগলো সেটা হলো, একটু আগেও খেয়ে উঠে যেখানে হাত ধুয়ে এলাম সেই জায়গাটা সামনের খোলা মাঠ মতো, জায়গাটা ফুটো পাঁচিল, কোনো কিছুর এখনকার মতো নেই। সেই জায়গাটায় এখন একটা কুয়ো ছিল, মানে আমরা যখন ছিলাম সেই সময় বলছি আর কি। সেই জায়গাটার পুরোটা খুব সুন্দর করে উঁচু করে বাঁধানো, গাছপালা খুব কেয়ার করা। সামনের রাস্তাটা যেখানে গিয়ে মিশেছে সেখানে গিয়ে ঢোকার জায়গাটা এখনকার মতো নয়, জানো, বিশাল বড় একটা সিংহদুয়ার, আর তার দুপাশে 2 বল্লমধারী লোক দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কোনোভাবে যেন 200 বছর আগে চলে গেছি। তারপরেই দেখলাম একজন রোগা ছোট ধুতি পরা মানুষ একজন লাঠিধারী মানুষের পা ধরে খুব কাঁদছে, আর চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, এরকম কিছু একটা। কিছুক্ষণ আগে ওখান দিয়ে বিট্টুর বাবা হেঁটে এসেছে। আমরা চাতালে বেরিয়ে হাত মুখ ধুয়েছি খেয়ে দিয়ে উঠে। হঠাৎ করে রাত্রেবেলা ঘুম থেকে উঠে দেখলাম তার সামনে একটা বায়োস্কোপের মতো চলছে। তার প্রত্যেকটা চরিত্র আমাদের সামনে দিয়ে হেঁটে চলে কথা বলে বেড়াচ্ছে, অথচ আমাদের কাছে সেটা মনে হচ্ছে এক ধরনের স্বপ্নগোছের কিছু। তারপর দেখলাম লাঠিধারী মানুষটা ওই রোগা মতো লোকটাকে ভীষণ জোরে একটা লাথি মারল। লোকটা ছিটকে পড়ে গেল, আর উঠতে পারল না। আমার স্পষ্ট মনে আছে তখন বিট্টুর বাবা চিৎকার করে কি করছেন কি করছেন বলছেন। কোনো ক্রমে ভ্রুক্ষেপ হলো না, কিন্তু মনে হলো আমরা ওদের কথাবার্তা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, কিন্তু ওরা যেন আমাদের জগতে নেই। আমাদের কোনোভাবেই ওরা দেখতে পাচ্ছে না। সিনেমায় যেমনটা হয় না, যে পর্দার চরিত্রগুলো যেমন নিজেদের মতো কাজকর্ম করে যায় আর শুধু দর্শক হিসেবে আমরা ব্যাপারটা দেখি, ঠিক সেরকম ব্যাপারটা। এরপরে ঘটনাটা ঘটলো, সেটা অসম্ভব রকমের ভয়াবহ। দেখলাম একজন মহিলা, বয়স কত হবে, 25 বা 26, খুব বেশি, বেশ সুন্দর দেখতে, চিৎকার করতে করতে ছুটে আসছে বাড়ির পিছন দিক থেকে। সে চিৎকার নয়, আর্তনাদ, পৈশাচিক কোনো যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। কখন বাড়ির পিছন দিক থেকে সামনের দিকে এলো, তখন তাকে দেখে আমরা অসম্ভব ভয় পেয়ে গেলাম। প্রায় বিবস্ত্র উলঙ্গ অবস্থায় সারা গায়ে রক্ত মেখে ছুটে আসছে তিনি। ওই মহিলার মাথার চুল উঠছে, ভেসে যাচ্ছে রক্তে তার সমস্ত শরীর, আর তার পিছনের দিকে
একটা দানবের মতো লোক ছুটে আসছে, ঘাড়ে গর্দানে চেহারা, সাদা ধুতি, খালি গা, লোকটার সারা গায়ে রক্ত মাখা। লোকটা চিৎকার করে বলছে অম্বিকা চৌধুরীর মুখের ওপর না বলা। এবার দেখ কেমন লাগে। তুই তো মরবি, তোর সাথে সাথে তোর বর বাচ্চা সব মরবে। মনে আছে ওই উলঙ্গ স্ত্রীলোকটা ওপরতলার ছাদ থেকে ছাপ দিয়েছিল? যেদিন রাতে শুধু স্ত্রীলোকের সর্বনাশ দেখেছিলাম আমরা চোখের সামনে। তাই নয়, এরপরে আমরা যা দেখি তাতে আমার মনে আছে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরদিন সকালে দেখলাম বিট্টুর বাবাও জানলার পাশে পড়ে আছে, সম্ভবত এরপরই অজ্ঞান হয়ে গিয়েছিল। দেখলাম একটা 10-12 বছরের ছেলেকে টেনে হিচড়ে বাড়ির মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে 3-4টে লোক। চিৎকার করছে ছেড়ে দাও ছেড়ে দাও বলে চেঁচাচ্ছে। ওই পিশাচের মতো লোকটা বলে উঠলো ওকে ছাড়া যাবে না। পরে ওই লোকটা কি সব বলে চলে গেল। আর 4-5 জন লোক বাচ্চাটাকে যে ধরেছিল তারা বাচ্চাটাকে মাটিতে ফেলে মারতে শুরু করলো। অসম্ভব যন্ত্রণায় কাঁদতে লাগলো বাচ্চাটা। তার মাথা ফেটে গেল, মাথা থেকে ঘিলু বেরিয়ে এলো। তারপর আস্তে আস্তে সারা শরীরটা নড়াচড়া বন্ধ করে দিল। এরপরের দৃশ্য আমি আর সহ্য করতে পারিনি। আমার এরপর আর কিচ্ছু মনে নেই। পরদিন সকালে আমারই আগে জ্ঞান ফেরে। দেখি জানলার পাশে মেঝেতে আমি পড়ে আছি। তারপরে বিট্টুর বাবাকে আমি তুলি। পরে আমরা কথা বলে জানতে পারি আমরা দুজনেই একই জিনিস চোখের সামনে দেখেছিলাম। প্রথম দিনের ঘটনার পর অদ্ভুত হবে জানো তো, আমরা আস্তে আস্তে ব্যাপারটাকে দুঃস্বপ্ন হিসেবে ভেবে নিয়েছিলাম। সমস্যাটা কোথায় হলো জানো? প্রায় 3-4 বার আমাদের সাথে একই ঘটনা ঘটতো। প্রতিটা রাতের পর রাত আমরা নিজেদেরকে জানলার পাশে একরকম ভাবে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করতাম। বিট্টুর বাবাই একদিন বলল যে ঘটনাগুলো মনে হয় স্বাভাবিক নয়, আমরা না দুঃস্বপ্ন দেখি না। এই পর্যন্ত শোনার পর হঠাৎ লক্ষ্য করলো যে অন্তরা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। একটু আশ্চর্য হয়ে যায় সুতপা। ব্যাপারটা অসম্ভব কষ্টদায়ক সেটা ঠিকই। তাকে জিজ্ঞেস করে কাঁদছো কেন? হঠাৎই খুব আশ্চর্যজনকভাবে অন্তরাকে প্রদীপ জড়িয়ে ধরে বলে, কেঁদো না, আমরা এই অভিশাপ থেকে বেরোতে পারবো না কখনো। এটা তো তোমাকে আমি আগেও বলেছিলাম। তমাল অবাক হয়ে যায়। প্রদীপকে জিজ্ঞাসা করে, কিসের অভিশাপ? কি হয়েছে রে? আর কি বলি ভাই, তোকে তো অনেক কথাই বলেছিলাম ছোটবেলা থেকে। আসলে বয়স তখন কম ছিল, বিশ্বাসও কম ছিল, সব কিছুই খুব সন্দেহ চোখে দেখতাম। তাই এসব কথাবার্তা শুনলেও কখনো পাত্তা দিইনি। আর তাছাড়া এমন একটা কুচ্ছার কথা কিভাবে বলি বলতো? আফসোস এটাই, ও বাড়িতে এত কিছু ঘটে গেল তাও একবারও জানতে পারলাম না। চাইলে হয়তো আরো বেশি নিশ্চিত হতে পারতাম আগে থেকেই। যতদূর তুই বললি তারপর থেকে আমি বলছি, একটু শোন। না, ব্যাপারটা এখনো শেষ হয়নি। এরপরেও কিছু ঘটনা রয়েছে। ঘটনাগুলো এমনভাবেই হচ্ছিল যে আমার মনের মধ্যে একটা স্থির বিশ্বাস জন্মায় ওই কামিনী গাছ, ওই পাতকুয়া, ওই জায়গাটায় কিছু একটা রহস্য লুকিয়ে আছে। বারবার কোনো সাংকেতিক প্রকারে আমাদেরকে কিছু একটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না। বারবার সেই জায়গাটাকে আমরা ইগনোর করছি। আমার কি মনে হয় কামিনী গাছের পাশে ওই জায়গাটায়, যে জায়গাটা একটু উঁচু আশপাশ থেকে, ওখানে কিছু রয়েছে। বারবার দেখতাম ওই ছেলেটা ওখানে গিয়ে লুকিয়ে পড়ছে। 3 দিন রাতে যে ঘটনাগুলো চোখের সামনে দেখতে পাই, সেখানেও দেখি ছেলেটাকে ওই জায়গাতেই মারা হলো। সেই যে দেখলাম সে ছুটে গিয়ে কুয়োর জলে ঝাঁপ দিল, এসব থেকে আমার মনের মধ্যে যেমন একটা বিশ্বাস তৈরি হয়েছে ওখানে কিছু রয়েছে। আমি কি করেছিলাম বলতো? এরপর ওই জায়গাটা খুঁড়েছিলাম। খুব আশ্চর্য বিষয় কি জানিস, ওই জায়গাটা খুঁড়ে আমি একটা ছোট বাচ্চার কঙ্কাল পেয়েছিলাম। আমার মনে হয়েছিল যে আমাদের 3 দিন রাতে দেখা ঘটনাগুলো হ্যালুসিনেশন নয়, কোনো দুঃস্বপ্ন নয়, এগুলো বারবার ঘটছে, কারণ কেউ আমাদেরকে দিয়ে কিছু করানোর চেষ্টা করছে,
তাদের কষ্টটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। ওই কঙ্কাল ওখান থেকে তুলে দূরে গিয়ে নদীতে ফেলে দিয়ে এসেছিলাম। তারপর আমি মনে হয়েছিল এটা ছাড়া ওদের মুক্তি লাভের কোনো পথ নেই। বহু বছর আগের হয়তো কোনো ঘটনার কারণে প্রাণগুলো আটকা পড়ে রয়েছে, তাদের মৃত্যু হয়েছে আর তার মুক্তি হয়নি, তাই তারা মুক্তির জন্য বারবার আমাদের কাছে উপস্থিত হচ্ছে। বিষয়টা কি জানিস তো, এই কাজটা করার পর থেকে যতদিন আমরা ওখানে ছিলাম ততদিন পর্যন্ত কিন্তু কোনো রকম কিছু দেখতে পাইনি। না কোনো কণ্ঠের আওয়াজ, না ওই বাচ্চা ছেলেটা, না ওই দৃশ্যের পুনরাবৃত্তি, কিচ্ছু ঘটেনি। একদম সুস্থ স্বাভাবিক জীবনযাপন করেছি। আমার আর সুতোবার মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে ওখানে যাদেরকে আমরা দেখতাম, অন্তত ওই বাচ্চা ছেলেটা তার মুক্তির জন্য আমাদের কাছে বারবার ফিরে আসতো। সে আমাদের বারবার তার জায়গাটা বোঝানোর চেষ্টা করত। আমার যতদূর মনে হয় ওকে ওখানে মেরে পুঁতে দেওয়া হয়েছিল। যা দেখছিস তা একদমই ঠিক দেখছিস রে। যেটা বুঝেছিস সেটাও ঠিকই বুঝেছিস। আমরা পারিবারিক সূত্রে একটা গল্প সবাই শুনে এসছি। মানে আমার দাদু তার বাবার কাছ থেকে শুনেছে, বাবা আবার দাদুর কাছ থেকে শুনেছে, আমি আমার বাবার কাছ থেকে শুনেছি। আমাদের পরিবারে এটা একটা প্রথা বলতে পারিস। আমি যখন ছোট ছিলাম, মানে ওই ধর 17-18 বছর বয়স হবে যখন আমার, তখন আমি এই গল্পটা শুনি। স্বাভাবিকভাবে ওই বয়সে একটা ছেলের পক্ষে এইরকম অদ্ভুতরে গল্প বিশ্বাস করা সম্ভব নয়, তাই আমিও বিশ্বাস করিনি। তোকে তো বলেছি আমার বাবা খুব সজ্জন মানুষ ছিলেন। আমার দাদুর থেকে পরিবারের ধারাটা খানিকটা বদলে যায়। সন্ধেবেলায় বাবা আমাকে ডেকে বলল, বাবা প্রদীপ, তোমাকে আমার একটা কথা বলার আছে। আমাদের পরিবারের একটা কথা, একটা প্রচলিত গল্প বলতে পারো। এটা আমরা পারিবারিক সূত্রে আমাদের উত্তর পুরুষদের জানিয়ে থাকি। তুমি এখন প্রাপ্তবয়স্ক হচ্ছ, আশপাশের জগৎ সম্পর্কে তোমার অনেক কিছুই দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে বলে আমার মনে হয়। আমার মনে হয় এটাই ঠিক সময় তোমাকে ঘটনাটা জানানোর জন্য। এরপর বাবা আমাকে বলে, আমাদের পরিবারে যত মানুষ জন্মেছিলেন তার মধ্যে সব থেকে কুলাঙ্গার যিনি ছিলেন তিনি হলেন অম্বিকাচরণ চৌধুরী। তার কিছু কিছু গল্প তো আমি তোকেই বলেছি। একবার এক চাষির বউকে খুব তার পছন্দ হয়, সরাসরি লোক পাঠিয়ে দেয় ওই চাষির ঘরে। অম্বিকাচরণ খুব প্রস্তাব দেয় ওই চাষির বউকে। স্বাভাবিকভাবেই তাতে নাকচ করে দেয় ওই চাষির বউ। শোনা যায় নাকি যে লোকগুলো প্রস্তাব নিয়ে এসেছিল ওই চাষির কাছে, রাগের বশে সেই চাষি তাদেরকে 2-4 ঘা মেরে দিয়েছিল, আর তারপরই তাদের পরিবারের ওপর সর্বনাশ নেমে আসে। এক রাতের বেলায় পাইকদের পাঠিয়ে অম্বিকাচরণ চাষি তার বউ আর তার ছেলেকে তুলে আনে নিজের বাড়িতে। রাতে নাকি অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে ওই চাষির বউ আত্মহত্যা করেছিল। চাষিটাকে আর তার ছেলেটাকে মেরে ফেলা হয়েছিল। মারা যাওয়ার আগে নাকি ওই চাষির বউ অম্বিকাচরণকে অভিশাপ দিয়েছিল, তোর পরিবারের প্রথম সন্তান সব সময় মারা যাবে। এবার তুই বল, তো 17 বছর বয়সে যদি এইরকম গাঁজাখুরি গল্প তোকে ডেকে এনে তোকে বলা হয়, তুই বিশ্বাস করবি? নিশ্চয়ই নয়, আমিও করিনি। তোর বয়সে এসে খুব আফসোস করি রে। জানিস তো, কথাটা একদম সত্যি। আজকে আমার মনে হয় একটা অভিশাপ আমাদের পরিবার বয়ে বেড়াচ্ছে। খুব রাশভারী লোক ছিল জানিস তো। এই রকম ঘটনা কখনো কোনো পরিবারে ঘটেছে কিনা, এইরকম কোনো কৌতূহল আমি বাবার সামনে সেদিন প্রকাশ করিনি। 3 বছর আগে আমাদের যখন ফার্স্ট ইস্যু পৃথিবীতে আসার কথা ছিল, তখন আমি একবারের জন্য ভাবতে পারিনি যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। ডেলিভারির দিন ডাক্তার এসে বলল আমার প্রথম সন্তানটি মৃত অবস্থায় জন্মেছে। অসম্ভব ভেঙে পড়েছিল অন্তরা। প্রায় 3 বছর ওকে সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। খুব কষ্ট হয়েছিল জানিস তো। এখন বুঝি
হয়তো এরকম কোনো অভিশাপ আমরা সত্যিই বহন করে বেড়াচ্ছি। বাবা যেইটুকুনি বংশ পরম্পরায় শুনে এসেছিল সেইটুকুনি আমায় জানিয়েছিল। আমি আর মা ছাড়া আমাদেরকে ওই কথা জানতই না। আমার যতদূর এখন মনে হয় আমার আগেও কোনো একটা সন্তান বাবা মায়ের হয়েছিল এবং সেও মারা গিয়েছিল ঠিক একইভাবে। আমি না মায়ের পুরনো ট্রাঙ্কের মধ্যে বড় হয়ে একটা ছোট্ট বাচ্চার ছবি খুঁজে পেয়েছি। ওই ছবিটা কিন্তু আমার নয়, জানিস তো। আমি যখন এই ঘটনা দেখেছিলাম তখন আমার অনেক কম বয়স। এখন সব আস্তে আস্তে বুঝি। বাবা যেটা জানতো না সেই সব কিছুই তোরা দেখেছিস, জেনেছিস, বা বলা ভালো যাদেরকে নিয়ে ঘটনা তারা তোদেরকে দেখিয়েছে। সেদিন রাত্রিবেলা সত্যি এমন একটা অত্যাচার হয়েছিল জানিস তো, বলতে গা ঘিন ঘিন করে। আমাদের এক পূর্বপুরুষই তা করেছিল। বাচ্চা ছেলেটাকে মেরেই কামিনী গাছের পিছনের দিকটা পুঁতে দিয়েছিল। বারবার সে তোদেরকে দেখা দিয়েছে মুক্তির জন্য। কত বছর যে তার আত্মা আটকে ছিল ভগবানই জানেন। আমার বাবা ছোটবেলা তো এই বাড়িতেই কেটেছে। ভাই বাবারা তো কখনো এরকম কিছুই দেখেনি। মনে হয় আমাদের এই পরিবারের কোনো মানুষের হাত দিয়ে এই মুক্তি কখনো হতো না। তাই তোরা যখন ওই বাড়িতে গিয়েছিলিস তখন তোদেরকেই বারবার নিজেদের অবস্থার কথা বুঝিয়েছে। কথাগুলো যদি জানতে না পারতাম সারা জীবন একটা অদ্ভুত অসহ্য গ্লানি বয়ে বেড়াতে হতো। সত্যি পৃথিবী গোল রে। দেখ, সম্পূর্ণ অজ্ঞাত পরিচিত একজন মানুষের হাত দিয়ে মুক্তি পেল এত বছর ধরে বদ্ধ অবস্থায় থাকা আত্মাটা। পরে হলেও তো আমি জানতে পারলাম অনেক বড় পুণ্যের কাজ করেছিস ভাই, অনেক ভালো কাজ করেছিস। কথা শেষ করার পর চোখ মুছে জড়িয়ে ধরল তমালকে প্রদীপ। পৃথিবীতে সত্যি এমন বহু ঘটনা রয়েছে যেগুলোর ব্যাখ্যা করা বোধহয় সম্ভব নয়। কত বছর আগের এক পাপের নিষ্পত্তি হলো কি অদ্ভুতভাবে। এক নিষ্পাপ ছোট্ট শিশু এক অপরাধ চোখের সামনে ঘটতে দেখেছিল। এই ছিল তার অপরাধ। নির্মম মৃত্যু নেমেছিল তার মাথার উপর। জগতের কেউ জানতে পারল না একটা পরিবার শেষ হয়ে গেল, একটা শিশু মারা গেল, একটা নারী ধর্ষিতা হলো, একটা পুরুষ কিচ্ছু করতে পারল না, স্রেফ মরে গেল। আজও যাচ্ছে, আজও ঘটছে। আত্মা হয়তো পাতাল লোক থেকে উঠে আসতে চাইছে, মুক্তি পেতে চাইছে, পাচ্ছে কি? উত্তরটা খোঁজার চাইতে ভেতরের পশুটাকে মানুষে পরিণত করার চেষ্টা করা বোধহয় সোজা। মহাকাল তো রয়েছে পাঁজরের হাড় নিয়ে তোদের শাসন করার জন্য, প্রত্যেকের মধ্যে, প্রত্যেকটা জায়গায়। শুধু আসরিক প্রবৃত্তির জায়গায় দেবত্বটাকে খুঁজে বার করার চেষ্টা করা উচিত। অম্বিকা চরণ না হয়ে অম্বিকার চরণ স্মরণ করলে হয়তো পশু প্রবৃত্তিগুলো আর থাকে না, পৃথিবীটা সুন্দর হয়। 250 বছর এক শিশুকে মুক্তির অপেক্ষা করতে হয় না। শেষ হলো আজকের গল্প মুক্তির আহ্বান। গল্প পাঠে সায়ন্তন, বিভিন্ন চরিত্রে সায়ন্তন, বিপুল, নীল, অস্মিতা, রুবিনা, ঋদ্ধি, অভি, নীলাঞ্জন, দুর্বা, ডক্টর তন্ময়, দিশানি, সৌরভ সাহা। আবহ সৃষ্টিতে সায়ন, নাট্যরূপ শুভঙ্কর, পোস্টার ডিজাইন ক্রিয়েটিভ মেনিয়া। গল্পের সূত্রধার আমি বিপুল। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে। তাই কান রাখুন স্কেয়ার এলিভেটর ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, শুভরাত্রি।